আজকে যে জীবনের গল্পটি আমরা এখানে প্রচার করছি সেটি একটি অন্যরকম জীবনের গল্প, এই অর্থে যে আমরা এই জীবনের গল্পটি প্রচার করবার আগে আমাদের ফেসবুকে একটি ক্যাম্পেইন চালাই। সেখানে বিশেষ একটি ভিডিও পোস্ট করার পরে আপনাদের কাছ থেকে আমরা অনুমতি চেয়েছিলাম যে এই পর্বটি আমরা প্রচার করব কিনা। আপনারা সেখানে জানেন যে একটা মারাত্মক রকমের সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটেছে রাজধানীতে, এবং এটা শুধু একটা ঘটেছে বলাটা ভুল হবে, এই লোকের ক্ষেত্রে ঘটেছে, এবং তিনি আসলে শারীরিকভাবে কতটা অক্ষম হয়ে গেছেন এই ভিডিওটা দেখার পরে আপনারা মতামত জানিয়েছিলেন যে আপনারা অনুষ্ঠানটি দেখতে চান কিনা, অনুষ্ঠানটি শুনতে চান কিনা। ওখানে আমরা শতভাগ আমরা বলবো 99.9% আমরা পেয়েছি ইয়েস, আপনারা অনুষ্ঠানটি শুনতে চান। সেই অর্থে আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে হাজির করেছি এবং উনি হচ্ছেন ফারুক। আমরা ফর্মালি যেভাবে যাই সেভাবেই আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। জি, আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক। বর্তমানে বয়স কত আপনার? আমার 40 বছর চলতে আছে। এখন 40 বছর চলছে, ঠিক আছে। আপনি তো দেখতে শুনতে এখন খুবই বাজে অবস্থায় আছেন, বলতে বাজে যেটা বুঝেছি যে আপনার শারীরিকভাবে একেবারেই নড়াচড়া করার মতো শক্তি নাই। আমাদের ভিডিও যারা দেখেছে ফেসবুকে, প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই ওনাকে দেখেছেন। একটা ভিডিও ক্লিপস অনেক আগে আমরা ফেসবুকে দিয়ে দিয়েছিলাম যে অনুষ্ঠানটি আমরা প্রচার করবো কি করবো না, একটু আগে যেটা যে বিষয়ে কথা বলছিলাম। তো আপনারা ওখানে দেখেছেন ওনাকে। তো আপনাদের মতামতের ভিত্তিতেই তো প্রচার হচ্ছে, যে কারণেই বলা। আপনার গল্পটা আজকে কি নিয়ে সেটা মোটামুটি আমাদের লিসনাররা জানে, যেটা সাধারণত হ্যাবিট 920 কখনো হয় না, এবং খুব সেন্সিটিভ একটা বিষয়, যে কারণেই আমরা আমাদের লিসনারদের মতামত চেয়েছিলাম যে সবাই আসলে জানতে চাই কিনা, সচেতনতার জায়গাটি থেকে। কিন্তু আমরা কমপ্লিট আপনার পুরো লাইফের স্টোরিটাই তুলে নিয়ে আসতে চাই। আপনার জন্ম জেলা কোথায়? বরিশালে। বরিশালে শহরে। আপনার আত্মীয় স্বজন বলতে কে কে আছে? মা বাবা ভাই বোন সবাই আছে। আপনার মা বাবা ভাই বোন সবাই কি ঘটনাটা জানে, যে ঘটনা আপনি আজকে না না বলতে কেউ চাচ্ছেন? আজ পর্যন্ত শেয়ার করিনি, প্রথম আমনুল্লাহ করতেছি। আপনি কেন করতে যাচ্ছেন আপনার জীবনের এত সেন্সিটিভ একটা বিষয়? এই ঘটনার মধ্যে হাজার হাজার লোক জড়াই যাবে। আমার মতন এগুলো অসুস্থ বহুত লোক করে সারবনি, উনি খুব খারাপ, এবং আপনি সচেতন করার জন্যই বলেছেন। জি, আমি চাইতেছি কোন লোক যেন এই ভুলে আর না পারা না দেয়। আপনিও সামহাও ভুল করেছেন। আমি অনেকবার ভুল করছি, আজকে আমার হাত পা সবই খুঁয়েছে। আমি প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ওনার জীবনের গল্প একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আপনার জীবনের গল্প শুরু করুন, আমি শুনবো। আমার বাপ মা মধ্যে কোনো মিল ছিল না, তাদের ভিতরে খুব খারাপ সম্পর্ক ছিল। খুব ঝগড়াঝাটি, মানে কেউ সহ্য করতে পারতো না। আচ্ছা। তো আমি খেলাধুলা করতাম, অনেক বেশি পছন্দ করতাম। ফুটবল লই সারাদিন পরে থাকতাম, খেলতে গেলে রাত্রে খেলে টেলে আর ঘরে উঠতে পারতাম না। কোনো মসজিদ টসজিদে ঘুমাই থাকতাম, আবার পরদিন আবার খেলতে চলে যেতাম। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি প্রথম ওই সময় একা ছিলাম, এখন বর্তমানে 2 ভাই 1 বোন। আপনি সবার বড়? হ্যাঁ। জি, আপনি একাই ছিলেন। আপনার বাবা কি করতো? আমার বাবা রিক্সা চালাইতো। রিক্সা চালাইতো। আচ্ছা, তো বাসায় সবসময় গন্ডগোল ছিল, আপনি ফুটবল খুব পছন্দ করতেন এবং রাতের বেলা বাড়ি ফিরতে পারতেন না, যদি ফুটবল খেলে লেট হয়ে যেত, তাই তো? না, মানে খেলতে গেলে আর ঘরে ঢুকতে দিত না, বলতো যে কাম করবা তারপর খাওয়া নিজেটা নিজে জোগাই আনো। তো আপনি রাতের বেলা মসজিদে ঘুমিয়ে থাকতেন? জি। ভয়? ভয়। মায়ের তো খাইতেই হইতো, আর আমার লোক মায়ের অনেক মারধর করতো। মায়ের অনেক মারতো। আপনার চেয়ে মাকে বেশি মারতো? হ্যাঁ, সামলাতে পারো না, তা পোলালে চলে যাওয়া হিন্দা। ও, লাস্টে আমি নিজে সময় চিন্তা করলাম যে প্লেয়ার একটা ঘটনা শুনছি যে হে খেলাধুলা লোক বহুত কষ্ট করছে, তা আমার মনের ভিতরে একটা শখ জাগছে। আমি ওদিনকে রাত্রি লঞ্চ ছুটে ঢাকায় স্টেডিয়ামে টোকাই গুলো কাজ করি, ফুটবল খেলা আনা না করি। দাঁড়ান 1 মিনিট, এটা কত বছর বয়সে? আপনি তখন পড়াশোনা করছিলেন? আমি কোনোদিন স্কুলে খুব কম গেছি, আমার সবসময় খেলা মনে ছিল ফুটবল। আচ্ছা, তো ওই সময়ে আপনি একেবারে ছোট বয়সে 7-8 বছর বয়স, আমার সঙ্গে শূন্যতা হয় নাই। ওই সময় আসেন আপনি? ওই সময় ঢাকা চলে যাই, আমি ঢাকা উঠে বুলবুল আছে না ক্রিকেট প্লেয়ার, আর ছত্র রক্সি ভাই। কিভাবে হলো আমি একটু শুনতে চাই, একটু সিরিয়ালি বলেন ঘটনাগুলো কিভাবে ঘটছে ঢাকায় আসার পরে। আমি জানতে চাচ্ছি কারণ এর আগে তো আপনি ঢাকায় আসেননি কখনো। না। তো বরিশাল থেকে আপনি ঢাকায় আসলেন, কিভাবে আসলেন আপনি? লঞ্চ উঠলাম, ওই প্লেয়ার কথা মনে করে, অনেক প্লেয়ার গল্পটা আমার শুনেছে যে হে খেলাধুলার জন্য এভেলেবল কষ্ট করছে, কাপড় দিয়ে ফুটবল বানিয়ে খেলাধুলা করছে। পেলের গল্প করেছে আপনার কাছে? ব্রাজিলের সেই মহানায়ক না, কিন্তু পেলের গল্পটা আপনি কার কাছ থেকে শুনতেন? আমার এক এলাকার এক ভাই আছে হানিফ, ও লেখাপড়া করতো, ওর দ্বারা সন্ধ্যার পর ওর দ্বারা যে বইতাম আমি। আচ্ছা। তো আমার এই গল্পটা শুনেইলো যে তুই তো যে কি কষ্ট করছ, তোর কাছে অনেক মানুষ অনেক কষ্ট করছে, আর আমি বড় বড় প্লেয়ার। আচ্ছা, এগুলো বলে আপনাকে উৎসাহ দিত? আমার উৎসাহ দিতে আমি ওদিনকে লঞ্চে উঠছি, ঢাকায় করছি। আচ্ছা, ঢাকায় আসলেন। ঢাকা আইয়া মানে কি খাবো কি করবো চিন্তা করে পাইতেছিলাম না। কোন এলাকায় আসলেন, উঠলেন? একদম বাইতুল মোকাররমের সামনে যে বড় টাওয়ারটা, টাওয়ার মানে প্রথম ওই জায়গায় আমি উঠছি। আচ্ছা, তারপর ওই জায়গায় কটা টোকাই পোলাফানে লাগে মার্বল খেললাম, ওগুলো পরিচয় হইলো। আর আমার বুদ্ধি দিল যে আমাগুলা কাজ করতে পারবি, তুই কাগজ টোকাবে। আমার একটা বস্তা দিল, আমি ওগুলা কাগজ টোকাই ওগুলাকে বেচলাম, খাওয়ানো টাকা উঠতে গেলাম, আমার চিন্তা নেই। পরে তুই যেখানে ওই যে 24 তলাটা ওই সাইডে
জুলাস ভাই, লিটন ভাই নামে দুজন, আর মজিবার ভাই, ফকুরে বলেন মজিবার ভাই। আচ্ছা, হেরা মনে করেন হেরা কিছু কিছু লোকজন ফুটবল খেলতে, বৃষ্টি বৃষ্টি নামলে মানুষের চোরে কাপড় চোপড় লয়ে যেতে, আমার বাবা করতে কাপড় চোপড় যাতে বইতে ধরে নাস্তা খাওয়াবো, মানে কাপড় চোপড় দেখার জন্য। হ্যাঁ, দেখার জন্য আমি বই থাকতাম, নাস্তা খাওয়ালে খুব ভালো পেতাম আমার সবাই। আচ্ছা, মানে এগুলো বসে বসে পাহারা দিতেন। পাহাড় দিতাম, হেগা লাগো খেলাধুলার চেষ্টা চালাই দিতাম, মিসকে বই থাকতাম না। বেলাল ভাই এখন আছে স্টেডিয়ামে, এখন বেলাল ভাই, আচ্ছা আচ্ছা হে আমার খুব ভালো পেতো। আচ্ছা, পরে আস্তে আস্তে হেগা লাগা মিশিয়ে গেলাম। পরে এক পর্যায়ে স্টেডিয়ামে মালা ভাই নামে একজন লোক আছে, স্টেডিয়ামের যাতে টোকা আছেন হ্যাঁ সবারই হে কাজ দেয়, হ্যার লাগা পরিচয় হে আমার স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দিল। পরে কাজ করতে করতে পরে পরিচয় ক্রিকেট প্লেয়ার রফিক ভাই, বুলবুল ভাই আছে না, বুলবুল ভাই, কেমন পরিচয় হলো? হে বরিশালে খেলতে গেছিল, বাজার রোডে খেলতে গেছিল, সেই সময় হাল্লা হারে আমি দেখছি 101 রান করে সবাই, আমি এই কথাটা মনে রাখছিলাম। পরে সব টোকাই গুলাকে বই রেছি, আমার ডাক দিচ্ছে, আমার গায়ে কোনো গেঞ্জি আসল না, আমার ডাক দিয়ে তোর বাড়ি কমকে বলছিল, তোকে বরিশাল খেলতে গেছিলাম, আমি চিনি তো, আপনি 101 রান করেছিলেন, হ্যাঁ তুই আমার সেন্সেস তাহলে। তারপরে তারা একটা সিঁদুর একটা গেঞ্জি গিফট করছিল, ভারত সিঁদুর আছে না, এগুলো র্যাক সাদা আর লাল র্যাক র্যাক একটা গেঞ্জি হে হারে গিফট করছিল, এই গেঞ্জিটা আমার ব্যাগে কোনো বাদ করে আমার দেশে গেঞ্জি তো অনেক বড়, প্যান্টের মধ্যে ঢুকাইয়া আর একটা শর্ট প্যান্ট দিয়েছিল আমার, এই পরে থাক এই হাল্লাকে মনে করেন মোটামুটি হলে তাই হার আশা বই থাকতাম। কোন সময় ব্যাগ লই আমি স্টেডিয়ামের ভিতরে ঘুরতাম, যাইতাম, যেদিকে যেতে যাইতে হইতো, যার সব 20 টাকা 50 টাকা দিতে ওইটা আমি খাইতাম। পরে মনে করেন পরিচয় হলো রক্সিবের লাগে, মহামডানি খেলতে সময় রক্সিবে, পরে হে আমার একটা জার্সি দিল 20 নম্বর, ও আরামবাগে যখন খেলতে আরামবাগের টিমের একটা জার্সি দিল 20 নম্বর প্যান্ট আর জার্সি, এইটা তুই গায়ে দিস। রাতে থাকতেন কই? স্টেডিয়ামে বারান্দায় ঘুমাইতাম। ওখানে কি আর কেউ ঘুমাতো নাকি? অনেক বহুত পোলাপন ঘুমাইতো। এখনো ঘুমায়? এখনো ঘুমাই, আমি এখনো তো ঘুমাই, ওখানেই ঘুমান? এখানে ঘুমাই, আপনারা না হওয়ার আগে আমি এখানে ঘুমাই। স্টেডিয়ামের কোথায় ঘুমান? এটা স্টেডিয়ামের পুরো স্টেডিয়ামের ভিতরে লোকজন ঘুমাই, ওইখানে আপনি ঘুমান? আমি আমার পছন্দের মতন একটা জায়গায় মনে করেন শুয়ে থাকে। যে আপনার আসবাবপত্র কি আছে? কিচ্ছু নাই, এই যে একটা লুঙ্গি আছে, একটা লুঙ্গিটা নিচে লাসি, আর জুতাটা মনে করেন একটা পলিথিনের মধ্যে ঢুকাই মাথার তলে দিয়ে দিই, আর কিচ্ছু নেই। সারাদিন কিভাবে টাকা পয়সা কই পান? পরিস্থিতি যদি কেউ কাজ লগে মিলে দেখাতে হয় তাহলে তার আমি কতটা কই যে ভাই এই সমস্যা আছে, 10 টাকা 2-4 পয়সা যা দেয় ওইটা দিয়ে নিজে খান আর রাতের বেলায় ঘুমায় থাকেন। হ্যাঁ, তো ভিক্ষার জন্য হাত পাতেন? মানে কেউ কাছে সরাসরি হাত পাতেন যে দাঁড়াই ভাই আমি এই সমস্যা আছে, যদি এগুলো কেউ বলে আর যদি কেউ কিছু দেয় তাহলে ওইটাই নি, ডাইরেক্ট হাত পাততে পারি না, আজে বাজে কথা কামানছি। প্রিয় শ্রোতা, আজকে যে গল্পটি আমরা এখানে তুলে ধরছি সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম আসবে, যেটি যদি সুবিধাজনক ভাবে তাদের নামগুলো প্লেস করা যায় সেক্ষেত্রে আমরা সেটা প্রচার করবো, আর যদি বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়, তাদের মান সম্মানের বিষয় জড়িত হয়, সেক্ষেত্রে আমরা নামটাগুলোকে মিউট করবো। সো আপনারা প্রথমেই ওর সঙ্গে কথাবার্তা বলেই বুঝতে পেরেছেন যে ও আজকে যেসব ব্যক্তিদের নাম বলছে তারা ন্যাশনালি অনেক বিখ্যাত। ওকে, বলুন তারপর। তারপর স্টেডিয়ামে থাকতে 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 পর দেখা গেল খুব ভালো সম্পর্ক হয়ে গেল। ওই সময় একটা প্লেয়ার বাংলাদেশ টিমে একটা ছিল, প্রেসিডেন্ট কাপ হয়েছিল একটা, তো ওই সময় ওমান্সের প্লেয়াররা ছিল, আমি কালো দেখে তো আমার বেশি পছন্দ করছে। আমার ডিউটি ছিল এক কাতলি গরম চা, রং চা, লেবু আর একটা বরফের টুকরো, এই নিয়ে প্লেয়ার মানে যে সাইডে যে সাইড হাগাকে দিয়ে তো এই দায়িত্ব দিয়েছিল আমারে। ওই ওমান্সের প্লেয়ার আমার খুব পছন্দ করছিল। পর যেদিনকে খেলা শেষ হবে ওরা তো ঠকে গেছে, ওরা দেশে চলে যাবে, কুরবানি তৈরি ছিল আগে। তারপর আমার একটা সিক্রেট খোসার মধ্যে ডলার দিছে, সরাসরি যেতে পারে না, জানলা দিয়ে মেলা মারছে, আমার গায়ে পাশে ওই এক হিজুন্সি দেখছে, আমার লড়াতে লড়াতে স্টেডিয়ামের ভিতরে লয়ে গেছে। আমি যাই টাকাটা আমার পরিস্থিতি দেখা আছে, $1000 ডলারটা দিলাম, বাঙ্গাই আমার কত 1000-2 থার মতন মনে দিচ্ছে, ওইলে আমি বাড়ি চলে গেছে, আর আমার স্টেডিয়ামে থাকা হইলো না। কতদিন পরে, আনুমানিক কতদিন পরে বাড়ি গেলেন? 9 মাস, আমার মা কইছে আমি 9 মাস পরে আমার দেখছে। 9 মাস পরে বাড়ি গেলেন, এই এতটুকু টাকা নিয়ে 9 মাস পরে। 9 মাস বাড়ির কথা মনে পড়তো না? মনে পড়তো না আমার, খালি মনের মধ্যে সব প্লেয়ার সবল্লা খালি খেলাধুলা পড়ে থাকতাম। আউটার স্টেডিয়াম যেটা মনে করেন আউটার স্টেডিয়াম আছে না, যেটার মধ্যে মনে করেন গাড়ি পার্কিং করছে, ওইটা ছিল যে খেলাধুলা, ওইটা হ্যান্ডবল খেলা ওইটার ভিতরে। ওইটার মধ্যে বেলাল ভাই আমাকে কাবাডি খেলার লোক টোকাই গুলো একটা টিম করছিল, টোকাই টিম কাবাডি, এটার মধ্যে আমি খেলছি। তারপর পাইনিয়ার খেলছি, আমি অনেক বিভিন্ন জায়গায় খেলতে যাইতাম। ছোট মানুষ কিন্তু আমি মনে করেন মিডফিল্ডে খুব ভালো খেলতাম, আমার সবাই লয়ে যেত লক্ষ্য নিয়ে, খালি মনে একটা আসা প্লেয়ার পারলাম না। ঠিক আছে, শুনি আমরা। 9 মাস পরে বাড়ি গেলেন, তারপর? বাড়ি যেয়ে মনে করেন মা বাবার লোক মেসতে কেমন জানি ঢাকার কথা ভুলে গেলাম। পরে এক পর্যায়ে মনে আমার হানিফ কাকে কক্ষে তুই ঢাকার কি অবস্থা, তুই তো গেলে জিত করে প্লেয়ারই দেখাবি আমাকে। ওই যে লোকটা আপনাকে পেলের কথা বলছে? জি। তোর ঘটনা কি, তুই তো মনে করেন হ্যাঁ এই সব ভুলিয়ে গেলি। আবার আমি লঞ্চ উঠলাম, ওর কত লগা আমি লঞ্চ উঠছি, আমার তো ভাড়া লাগে না, লঞ্চ উঠতে আবার ঢাকা এলাম, আবার মনে করেন হ্যাঁ লগা রইলাম। এক পর্যায়ে একজনের লগা পরিচয় হইলে, ফুটবল প্লেয়ার, পুলিশ টিম আইজি টিম আছে, আইজি টিমের সেলিম স্যারের লাগে পরিচয় হইলো। আমরা তো টিম রাখছি, তা তুই আমাকে টিমের লাগে থাকবি, তোর বেতন দেবো, খাওয়া হলো আমাকে লাগে সব। এই আমি হ্যার কথা মতন উত্তরে চলে যাই, হ্যাঁ লাগে থাকতে 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 একজন মনে করেন আইজি টিমের যে গোলকিপার ইমরান ভাই,
আমার এবিলে জীবন মানুষের কারে না, তুই ড্রাইভিং শিখ। আমি বললাম হ্যাঁ, কথা ঠিক করেছেন। আমার বুঝালে যে এই সমস্ত কাম করে তোর জীবন চলবে না, প্লেয়ার তুই হইতে পারবি না, সবার কপালেই নাই। সবাই যদি প্লেয়ার ফুটবল কি খুব ভালো খেলতেন আপনি? হ্যাঁ, আমি মিডফিল্ডে খুব ভালো খেলতাম, পানায় বল বানাইনি, আমরা অনেক ভালো ভালো পারতাম, খুব ভালো বল বানিয়ে দিতে পারতাম। গাড়ি পাওয়া ছিল না কিন্তু আমার, কিন্তু আমি এই জিনিসটা খুব ভালো পারতাম। আচ্ছা, তো আপনাকে কে পরামর্শ দিল ড্রাইভার? ইমরান ভাই, উনি হচ্ছে যে আইজি টিমের গোলকিপার। আচ্ছা, আপনার কত বছর বয়সের দিকে আনুমানিক মনে আছে? 9-10 কত সালের দিকে মনে আছে ড্রাইভারই কথা পরামর্শ দিল আপনাকে? ওটা 95-তে পরামর্শ দিল, তারপর পরে আমি বললাম ঠিক আছে। আমি আবার বরিশালে আইলাম, আই আমাকে বাসাতে কোর্টের সামনে অনেক ডিসি গাড়ি ঘুরে, ডিসি এডিসি জেনারেল গাড়ি ঘুরে থাকে তো হ্যাঁ, যে ক্লিনার সে খুব দুর্বল, একটা গাড়ি বেশি 2টা গাড়ি ধুতে পারে না। শুকনো মানুষ তো, আমার যে ওস্তাদ বর্তমানে প্রথম যে ওস্তাদ আমার দেখা কথা ঠিক গাড়ি দিতে পারবো। প্রথম দিন আমার একটু গাড়ি চালানো আকপিস করালো, আমি লোভে পড়িয়ে গেলাম, আমি গাড়ি চালাতে পারি। পরের দিন আমি নিজেই মনে করেন গাড়ি চাবি লই, গাড়ি চালাই ভাঙ্গে চুরি গাড়ি লই, গাড়ি থুয়ে পলাইছি। ডিস্ট্রিক্ট নাজির আমার খোঁজে গাড়ি বাংলা কামনে ডিস্ট্রিক্টের গাড়ি। আমি যে মনে করেন বাসায় বই রয়েছি, পরে হারে কামনে কামনে এটা ম্যানেজ করছে করে আমার খবর দিচ্ছে তোর কোন সমস্যা নাই, কারণ লোক তো নাই, গাড়ি দেবে কেটা। তো এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, রহমান বিশ্বাস আছে না প্রেসিডেন্ট আসলো, উনি বরিশালে গেছে সার্কিট হাউসে, গাড়ি দেওয়ার লোক নাই, আর আমি তো মনে হয় ভয় পলাইছি, কারণ গাড়ি দেওয়ার লোক নাই, ওনার তো চাকরি যাওয়া অবস্থা, আর প্রেসিডেন্টের গাড়ি অপরিষ্কার। পরে আমার কথা সবকিছু ভুললে আমার খবর দিছে, যাওয়ার খবর দে। পরে আমি যে গাড়িটা ধুয়ে দিয়ে ই করছে, তার মিট হয়ে গেছে জিনিসটা। আস্তে আস্তে ড্রাইভিং শেখানো, এবার ম্যাজিস্ট্রেট আপনাকে কে শেখালো? আমার যে শুকনো ওস্তাদে, যে খুব দুর্বল, বেশি শিখে না, খালি একটু আকপিস করা শিখেছে, ওর মধ্যে দিয়ে আমি মনে করেন যে পুরোটাই করে লেছি। পরে মনে করেন যে লাইসেন্স করতে পারি না, এই ম্যাজিস্ট্রেট মাহবুব স্যার ছিল, ওনার আমার একটু ভালো সম্পর্ক হয়েছিল। আচ্ছা, কিভাবে সম্পর্ক হলো? ওই যে উনি যখন অফিসে যখন মনে করেন ঢোকে সালাম দিতাম, আর মনে করেন ব্যাগটা ধরে নিয়ে রুমের মধ্যে লয়ে যেতাম লক করে, হয়তো মনে করেন উনি আমার খুব ভালো পাওয়া শুরু করলো। পরে উনি ওনার ডিউটি পড়লো লাইসেন্সে, লাইসেন্সের এডি আছে না ভেহিকেল ইন্সপেক্টর, এই ভেহিকেল ইন্সপেক্টর তো ঘুষ খায়, ঘুষ খাওয়া বন্ধ করার লোক ওনার এডিএম স্যার ওনার আনি দিল, তুমি ইন্টারভিউ নাও। পরে আমি যে স্যার দিলাম, স্যার আমি তো মনে করেন লেহাপড়া জানি না, আমি কেমন কি করবো স্যার, গাড়ি চালাই দেখাইতে পারবো কিন্তু লেহাপড়া কাম পারবো না স্যার আমি। তোমার ফর্মটা আমার দাও, এই ফর্ম গুলো নিজে দেখাইয়া দিয়ে দিচ্ছে, কাজ যা তুমি ফিল্ড টেস্টে থেকে খালি এই ফিল্ড টেস্ট আমার গাড়ি দিচ্ছে, এডিএম স্যারের গাড়ি আমার দিছে। আমি সামনে গেছে ব্যাগ আছে, আমার কাছে আর লাগবে না, যা হয়েছে আমার লাইসেন্স হয়ে গেছে। তারপরে ঢাকায় ঢুকলাম, এক বড় হারুন ভাই নামে এক লোক দ্বারা আইলাম, চাকরি করে উত্তরায়, এক আদমের চাকরি দেয় প্রথম আমার। কিসের চাকরি? আদম ব্যবসায়ী। হ্যাঁ, চাকরি দেয়, এই চাকরি দিয়ে শুরু করলে বিমানের ক্যাপ্টেনের চাকরি দিলাম হিন্দি, মানে 10 দিনের মধ্যে আমার ইয়ে হয়ে গেল। চালান দেখে ক্যাপ্টেন কয় তুমি আমার গাড়ি চালাবো। ওনার সঙ্গে পরিচয় হলো কিভাবে আপনার ক্যাপ্টেনের সঙ্গে? ক্যাপ্টেনের বাসায় আদম ভাড়া থাকতো। সমস্যা হচ্ছে আপনার? না ভাইয়া, চোখে দিয়ে পানি পড়তেছে যে, মানে কোনোদিন সামনে সামনে হয়নি তো ভাইয়া। কোনো সমস্যা নাই, আপনি আরামসে বলেন, রিল্যাক্সলি বলেন, দরকার হলে আরো সময় নেন। আপনি পরে ক্যাপ্টেন হিসেবে আমার নিয়ে বিমানের ক্যাপ্টেন আসলো, হ্যাঁ ডিউটি করতে রইলাম আস্তে আস্তে আমার মানে পরিবর্তন হইতে আছে। পরে লাগলাম এবি ব্যাংকে চাকরি, মানে খুব দ্রুত আপনার উন্নতি হচ্ছে, খুব দ্রুত আমার চাকরির পরিবর্তন হইতেছে। ওর উত্থানটা বুঝতে পারছেন, মানে একেবারে গ্রামের রজপাড়া গায়ে থেকে উঠে এসে ও কিভাবে ড্রাইভিং শিখে বড় বড় গুণী মানুষদের ড্রাইভার হয়েছে, গাড়ি ড্রাইভার, এবং ওর উত্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত ড্রামাটিক্যালি, কত দ্রুত। আচ্ছা বলুন, তারপরে আমি একদিন মনে করেন যে ম্যাডামের স্যারের যে বউ, এবি ব্যাংকের স্যারের বউ, উনি খুব রাগী মানুষ, ওনার আমার লাগে কথা কাটাকাটি গাড়িতে বইয়া। আমি ক্যান্টনমেন্টের দিয়ে মনে করেন যে আমি ইসে আওয়াজ ছিলাম, আজমপুর একটা কমিটি সেন্টার আছে, ওই কমিটি সেন্টার দাওয়াত খাইতে আওয়াজ আছে, তার স্যারের আমরা লইয়া তারপরে এক লগে দাওয়াত খাইতে যাবো। কিন্তু ম্যাডাম আমরা এমন ভাবে মনে করেন যে ঝগড়া লেগে গেছে গাড়ির ভিতরে বইয়া, হ্যাঁ ঝগড়া লেগেছে, কিন্তু আমি সহ্য করতে পারবো, আমি কইতে স্যার আমি গাড়ি চালাইতে আছি। কচুঘাটের মুখে এক সময় একটা টেম্পু, যে লেগুনে বড় টেম্পু গুলি আছে না, ওই টেম্পু মারিয়ে দিই, আমার বন্যাটা একদম মনে করেন ব্যাংকের পিছনে চলে যায়। এটা কি ওনাদের ঝগড়ার কারণে আমার সেন্স আসলে ওনার দিকে, গাড়ি চালানোর দিকে আসলে না। একটা বিষয় এখানে একটু সবাইকে সতর্ক করতে চাই, বিশেষ করে রিক্সাতে যারা চড়েন, রিক্সাতে বিশেষ করে কাপল যারা আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং অনেক সময় হাজবেন্ড ওয়াইফ, যাই হোক না কেন, রিক্সাতে উঠলে আমরা এমন ভাবে কথা বলা শুরু করি বা এমন আচরণ করি, আমরা ধরেই নিই যে রিক্সাওয়ালা কিছু শুনছে না। একইভাবে সিএনজিতেও আমরা এই ধরনের আচরণ করি অনেক সময়, এবং গাড়িতেও, কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয়গুলো আমরা অনেক সময় এই জায়গাগুলোতে করে ফেলি এবং আমরা ধরেই নিই যে তারা আসলে কিছু শুনছে না, কিন্তু তারা শোনেন। এই তৃতীয় পক্ষকে আমরা অস্বীকার করি, আসলে অস্বীকার করার কিছুই নাই, এবং এটা তাদের উপরে ইম্প্যাক্ট ফেলে
এবং এই যে অ্যাক্সিডেন্টের কথা বললো, এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার হামেশাই হয়। সুতরাং গাড়িতে উঠে যত সম্ভব নিজেদেরকে কন্ট্রোলে রাখুন এবং এটা আপনার জন্যই ভালো। বলুন তারপর। পরে অ্যাক্সিডেন্ট করার পর স্যারে আমার অনেক ভালো জানতো, উনি আমার খুব পছন্দ করতো। স্যারে ডিউটি ছিল 2 মায়ের স্কুলে নেওয়া আনা, উনি গাড়ি পেতেন, উনি আর গাড়ি পেতেন না। আচ্ছা, ব্যাংকের গাড়ি কিন্তু উনি গাড়িতে উঠতে পারতো, উনি বাসে যেত। পরে মনে করেন ম্যাডাম এলে ঝগড়া অর্ডার পর গাড়িটা ওই করলাম, স্যার আমার খুব খেপি করলো। পরে ওই আমার টাকা পয়সা দিলে লাইট লুট কিনে, আর আমি চিন্তা করলাম কি আমার মনে হয় চাকরি নাই, আমি লাইট লুট কিনে দিই আর কিছু টাকা আমাদের রাখে দিয়া আমি গেছি স্যার আমি চাকরি করবো না। ওকে, দাঁড়িয়ে পড়লাম, আইয়ে মনে করেন যে পল্টনে এক পাকিস্তানের চাকরি লইলাম। আর চাকরি করতে 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 মনে করেন যে পরিচে হইলো যে মনে করেন রেন্টেকারের দেলার বেগুলো। হ্যাঁ, আমার চাকরি হঠাৎ করে একদিন চলে যায়, দেলার বের করলাম, দেলার বে আমার তো চাকরি নেই, আমি কি করবো, তুমি আমার রেন্টেকারে ভর্তি হও, তোমার তো গাড়ি চালানো আমি দেখছে ভালো, তুমি রেন্টেকারে ভর্তি। এই রেন্টেকারে ঢুকলাম। কত সালের দিকে এটা? 2007 বা 2008 হইবে। আচ্ছা আচ্ছা, ওকে। ঢুকলাম, ঢোকার পরে মনে করেন যে হ্যাঁ লাগে আমার ট্রিপ মনে করেন যে লাগা বান্ধে লাগিয়ে রইলো। সমস্ত যে আমার একবার নেয় এই আই আমারই খোঁজে, তো ওই ছেলেটাকে দেন। ওকে। পরে মনে করেন যে বাবুদের নামে একজন লোক আছে হিন্দু, ওকে। উনি আমার হ্যাঁ গাড়ির লোক সেট করে, যে হ্যাঁ 4 জন পার্টনার, তো তারা নিজেরা বই আমার সেট করে যে আর এই গাড়িটা দিয়ে দাও, ও আর ট্রিপ আছে বেশি। ওকে। শুরু করে আর পিছনে আমি আর তাকাইনি, আমি চলতেই আছি। ওকে। রেন্টেকারের সিস্টেমটা কি ছিল? মানে গাড়ি যে যেখানে খুশি ভাড়া নিত? ভাড়া নিতে পারতো। আপনি জানেন আপনি এন্ট্রি করিয়া আর আপনার ছবি তুলে রেখে দিত। তো আপনি ঢুকলেন রেন্টেকারে? ঢুকলাম, ঢুকে মনে করেন আমার কাজ চলতে আছে, আমি কোনো সময় মিস যাই না। আমি পিছনে একটু ঘটনা রেখেছে ওই বলতে চাই আবার। বলেন। এমপি আলালবের 2001 নির্বাচনের সময় আমার গাড়ি ভাড়া নেই। আচ্ছা। বরিশাল দিয়ে, তা আমি নির্বাচনে 2001 হেল্লাকে মনে করেন থাকি, সবার ভালো পরিচয় হয়ে যায় আমার লাগে। আচ্ছা। একদিন রাত্রে মনে করেন যে আলালবার কিছু লোকজন গণ্য দিয়ে আগুন যারা দিয়ে দিতে হবে রাত্রে 2টার সময়। ওকে। হঠাৎ করে হাগতে কিছু বাহিনী আছে, রাত্রে পার করে দিতে হইবে। ওকে। পরে আমার বলে তোমার গাড়িটা আছে খালি, আমি কাছে আছে স্যার, কথা আমার লোকজন গণ্য একটু দিয়েও গণ্য দিয়ে আগুন যারা দিয়ে পাও। ওকে। তা আমার কাছে আমি রাত্রে রাজি হয়ে গেছি, ভাড়া বেশি দিছে, আমি রাজি গেছি। তা আমি রাত্রে দিয়ে আসার সময় গাড়ি রাত্রে অ্যাক্সিডেন্ট করি আমি রাত্রে। ওকে। প্রথম একটা হুন্ডা মারে, হুন্ডা লাগছে না, পরে এক রিক্সার মধ্যে যাত্রী মহিলার পুরুষ ধাক্কা একজন কানের পর্দা ফাঁকছেন, একজন বুক ফাটতে যায়। আপনার? না, আপনার গাড়িতে? আমার গাড়িতে। পরে আমি গাড়িতে উঠে বরিশাল মেডিকেল ভর্তি করি। আপনার গাড়িতে ধাক্কা লাগে? আমি ঠিক বুঝলাম না। মানে ওই যাত্রী নামে দেওয়ার সময় রাত্রে আমি প্রথম একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, তা ভয়ের ঠাল আমি গণ্য ইসে ঢুকি, উজিরপুর ঢুকি, অবিবের এলাকা, অবি আর এলাকায় ঢুকে, তো ওই এলাকা আমার লোকজন আছে, আমি সিনিয়র ইলেকশনের সময় সবাই তো আমার কিছু করতে পারবে না, এই চিন্তা ছিল মাথায়। ওই এলাকা যখন ঢুকছি না, তখন খুব বড় একটা রিক্সা, আপনি নাড়া আছে না ধান, এই ধান কেটে রাস্তার মধ্যে ফালাই রাখছে। তো ওই রিক্সাওয়ালারা মনে খুব সম্ভব আমার গাড়ি চালানোর মতো, যেটা আমি বুঝতে পারতেছি, রিক্সাওয়ালারা মনে যাত্রী করছে রিক্সা ঘুরাও, তা রাস্তা তো সরে 2 পাশে নাড়া ফালাই রাখছে, রাস্তা কোনো কম কমে গেছে রাস্তা। আচ্ছা। তা আমি তো মনে করেন টাইনে যাইতে আসছি যে আমার শহর উঠতে হবে, ওই রিক্সাওয়ালা করছে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে ফেলেছে, আর আমি মারি দিচ্ছি রিক্সাটারে। ওই যাত্রী দুজনে পড়ে গেছে, মহিলা একটা পুরুষের, দুজন হিন্দু। ওকে। পরে একদম মনে করেন আমি গাড়িতে তাকে উঠলাম, বললাম খবরদার করে ধরবেন না, এটা এমপি সাহেবের গাড়ি, যাও আমরা বুঝবো। আচ্ছা। আপনি আগে গাড়িতে রুগী উড়ে দেন, আমি লয়ে যাই আগে। আচ্ছা। এই দুজন আমি উড়ে বরিশাল মেডিকেলে নিয়ে ভর্তি করে আমি গাড়ি নিয়ে পলাই পড়ি। আয়ার পর রাত্রে বিকেল 4টার সময় দুজন মারা যায়। পারলাম না, বাঁচাতে পারেন না? পারলাম, চেষ্টা করছে, কোন ড্রাইভার আজ পর্যন্ত রিক্স লয় না, যে রুগী লইয়া মেডিকেলে ভর্তি করছে। আমার কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট আমার জামিন দিয়ে দিছে। ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিল মানে? ঠিক বুঝলাম না, আপনাকে ধরছিল নাকি? আমি সারেন্ডার করছিলাম। কেন? আমার নামে তো মামলা হয়েছে এই রোগী তুলার কারণে গাড়িতে? হ্যাঁ, না, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি না, গাড়ির নাম্বারটা আমার গাড়ি হুদ্দে জব্দ হয়ে গেছে। আচ্ছা। থানা ধরলে হয়ে গেছে। আচ্ছা। নেওয়ার পর আমার মামলা হয়েছে, বাপ ঠিক একজন ধরা পড়ছে, আমার হেডকোয়ার্টার ধরা পড়ছে, সবকিছু করে দিয়েছে, আর কোর্টের পিছনে বাসা আমাকে তো সবাই ছিল। মামলার পরে আমার মামলায় লেখে দিয়ে গেছে পুলিশ দারোগা ইমরান স্যার ভালো আসলো, যে ড্রাইভার চেষ্টা করছে যে বাঁচানো পারে নাই, মেডিকেলে ভর্তি করছে, এই কথার উপরে আমার জামিন হয়েছে। ওকে। ওকে। তা আমার যে উকিল ছিল এ কাছে, স্যার এই ছেলে যদি খারাপ হতো তাহলে রুগী মেডিকেল আনতে না, রাস্তায় ফালাই থুয়ে যেত। ওকে। এর চেষ্টা করছে বাঁচানো পারেনি, এই জামিন হয়ে গেল? জামিন হয়ে গেল। পরে আল্লাহ জামিনের আগে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মানে জামিনটি আপনি জেলে গিয়েছিলেন? না, আমার যাইতে হয়নি, আমি পার্টির লোক একটা মিছিল করিয়ে হেলাইছি। আচ্ছা। যারা উড়িয়ে হেলাবে এত টাকা দেবো। ওকে। পরে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ যদি আমি যদি মাপ পাই তাহলে আমি এটা এতিম মেয়ে বিয়ে করি। মানে আপনি প্রার্থনা করলেন? আল্লাহর কাছে একটা প্রার্থনা করছি, আমি খালাস জামিন পাই। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে মার্ডার
মানে ও স্বাভাবিক মার্ডার তোমার এই কেসে মনে হয় সাজা আমার এবিল হইবে। ওকে, আমি ভয় জানতাম না যে গাড়ি অ্যাক্সিডেন্টের মার্ডার আর ওই ম্যাটার এক না, আচ্ছা, বুঝতাম না আমি এটা। ওকে, পরে আল্লাহ ঠিকই যখন আমি দেখছি আমি জামিন পেয়ে গেছে, তখন আমি মনে মনে করছি যে আমি একটা এতিম মেয়ে বিয়ে করবো। পরে আমি বিয়েটা করি, আমি সুন্দরবন লঞ্চের নাম শুনতাম মনে হয়, সুন্দরবন লঞ্চ, জি, হ্যাঁ। এই সুন্দরবন লঞ্চের মালিক আছে জন্টু শেখ, জি, হ্যাঁ চাকরি করতাম আমি, আচ্ছা, কিসের চাকরি করতেন? ড্রাইভারি, ড্রাইভিং। ওকে। তো আমার এই প্রায় সময় রাত্রে একটা মোবাইল দিয়ে মিস কল হইতো, অকারণে মিস কল আসতো? হ্যাঁ অকারণে মিস কল হইতো, আমি কোন সময় ব্যাক করতাম, আমার অভ্যাসকে আমি কোন সময় ব্যাক করি না। আচ্ছা, তোমার যাতে কথা কর ইচ্ছে তা তুমি সরাসরি করো, ওকে, কিন্তু সারা রাত বই খালি মিস কল হইতো, সারা রাত বইয়া হুম হুম হুম, ঘুমাইতে পারতাম না। পরে এক সময় ব্যাক করলাম, করার পর হাল্লা মাল্লা কথাবার্তা দিল, আমি জিজ্ঞেলাম তোমার কে কে আছে, আমার কেউ না, বাপ মা না। তখন তো মনে করেন আমার তার প্রতি একটু দুর্বলতা লাগিয়ে গেল, আমি তো এতিম খুঁজে মনে মনে। আচ্ছা, তো ওর নাম কি ছিল মেয়েটা? ফেরোজা। ফিরোজা, আচ্ছা, হ্যাঁ। পরে মনে করেন হাল্লা আমার লাগে, একদিন মনে করেন যে রাত্রে কথা হয় কি যে আমি তুমি এক কাপড় বরিশাল আইতে পারবো, আমি পারবো না। মানে মেয়ের সঙ্গে কি আপনার পরিচয় হয়ে গেল? হ্যাঁ ফোনে ফোনে ওই বেশ ধরনের হ্যাঁ। সম্পর্ক কি হয়ে গেল? হ্যাঁ, প্রেমের যে সম্পর্ক? হে আমার লাগে সম্পর্কটা হয়ে গেল। আচ্ছা, তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি এক কাপড় বরিশাল আইতে পারবো, পারবো না। আচ্ছা, ভোর 7টার সময় উঠতে আমার ফোন দিয়েছে, আমি কিন্তু গাড়িতে, আমি বিশ্বাস করিনি। এবার আপনার সঙ্গে ফোনে কথোপকথন হওয়ার কতদিন পরের ঘটনা? 3 মাস। 3 মাসের মধ্যেই? হ্যাঁ। আচ্ছা, তারপর? পরে আমার গাড়িতে 7টার সময় আমি গাড়িতে, আমি বিশ্বাস করিনি জিনিসটা। আমি মনে করেন বাসায় ডিউটি করতে আছে ম্যাডামের, আর বাচ্চা করে ডিউটি। পরে মনে করেন 4টার সময় আমার বরিশাল ফোন দিয়েছে, আমি নতুল্লা বাস। কিসের লগে? নতুল্লা বাস, আমি বাস স্ট্যান্ডে নামেছে নতুল্লা বাস। আচ্ছা, আচ্ছা, তখন আমি আমার পাশে একটা ছোট ভাই আসলো রফিক নামে, আমার সবসময় কাজ, রফিক ঘটনাটা ঘটে গেছে, এভেলেবল ঘটনা মেয়ে তাই পড়ছে, চল ফারুক বাগে দেখে লই। আচ্ছা ঠিক আছে চল যাই, এই রিক্সা গেলাম, যাই আমার দেখে তো পছন্দ হয় না, দেখেছে মা ভাই সম্ভব না, মানে যত কিছু কেন মন থেকে নিয়ে নিতে পারছেন না। মানে আমি মনে করি কি করবো, কান্দি দেবো না, আমি ফিরে আই করবো, আর আমি রফিক কি করবো, ফারুক ভাই বরিশালের লোকজন এই মাইয়ে তোর দাঁড়াইছে, কোন একটা খারাপ কিছু ঘটে গেল, তোর নাম কইবে, মা হুদা দিয়ে মনে করেন নারী নির্যাতন মামলা ফিরে যাবে। মেয়েটাকে দেখে পছন্দ হলো না কেন? মেয়েটা মানে দেখে মানে বয়স্ক মনে হইতেছে। বয়স্ক মনে হচ্ছে, মানে চেহারা ছবি দেখে আপনার পছন্দ হয়নি? না। আচ্ছা, আগে বাসা লইলা, এটা বুঝে হয় না, কিছু টাকা পয়সা দিয়ে বিদে আগে বাসা লইলা, আগে বাসা নাও, আপনার বন্ধুই পরামর্শ দিচ্ছে? হ্যাঁ, আমি হাতের বুদ্ধি ঠিক আছে, আল্লাহ তো যাই। তারপর মনে করেন যে আমি বাসা, আমার দোকানে বাসা আসছিল, আইলাম, চানমিয়ার নাম আছেন? না, আমি নাম শুনিনি। এই যে মেয়ের প্রার্থী আসলো বরিশালের। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ভারপুর আসলো ওইটা রফিক। ওকে, ওনার বাসা নিলেন? হ্যাঁ বাসার পিছনে ভাড়া থাকতাম, ব্যাচেলার একলা। প্রিয় শ্রোতা, আপনাদের এখানে সবাইকে একটু নোটিফাই করছি, আজকে যে গল্পটা এখানে রিভিল হচ্ছে, হুইচ ইজ কোয়াইট সেন্সিটিভ এবং অফকোর্স ইটস 18+ স্টোরি ইন এ সেন্স, সচেতনতার দিক থেকে প্রাপ্তবয়স্কদেরই আমরা শুনতে বলবো এই গল্পটা। এবং এই গল্পটা শোনার আগে আমার মানে শুনলেও ইভেন আমি বিলিভ করতাম না। আমি একটি বিদেশি চ্যানেলে একটা অনুষ্ঠান দেখেছিলাম, সেখানে এক ধরনের ক্রাইম নিয়ে একটা অনুষ্ঠান প্রচার করা হয় রেগুলার, বাংলাদেশে অসংখ্য শ্রোতা আছে ওই অনুষ্ঠানের। সেখানে এই ধরনের অ্যাবিউজের কথা আমি জানতাম, এবং জানার পর আমার কাছে অনেকটা অবাকই লেগেছে। সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। সেক্সুয়াল অ্যাবিউজ যে একটা মানে পূর্ণ বয়স্ক মানুষও হতে পারে এবং ছেলে মানুষ হতে পারে, সেটা আমাদের সোসাইটিতে সাধারণভাবে বিলিভ করাটা খুব কঠিন। কিন্তু এই মানুষটি এমন ভাবে অ্যাবিউজ হয়েছে কোন একটি সম্ভ্রান্ত পরিবারের মহিলা দ্বারা, এবং কি সিস্টেমেটিক্যালি তাকে অ্যাবিউজ করা হয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। ওভারডোজেস মেডিসিন দিয়ে ওর শরীরটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। যারা ভিডিও দেখেছেন, আমরা বেশ কিছুদিন যাবত এটা নিয়ে প্রচারণা চালিয়েছি, এবং এই যে নাটকীয় ঘটনা, এই ঘটনাটা জন্মটা কিভাবে হয়েছিল সেটা, এবং উনি স্বেচ্ছায় আজকে এখানে রেডিওতে বলতে এসেছেন এই কারণে যে ওনার জানা মতে অনেকেই এই শিকারে পা দিচ্ছেন, এবং এই শিকারে পা দিয়ে নিজের সমস্ত কিছু খোয়াচ্ছেন যাতে করে এই ভুলটা কেউ না করেন। আমরা সেই গল্পের দিকে ধীরে ধীরে যাব, তবে এই মুহূর্তে বিরতির সময় হয়েছে, যেহেতু আমরা ছোট্ট একটা বিরতি নেব 4 মিনিটের। আর ওনাকে যদি আপনারা দেখতে চান, অবশ্যই ফেসবুকে চলে আসবেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস,
বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920 তে। দ্য ক্লোজার দ্য বেটার। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখানে আজকে জীবনের গল্প বলার জন্য আছে ফারুক। তার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন, কিন্তু আমরা সেই গল্পের ভেতরে এখনো প্রবেশ করিনি। আমরা সেখানটায় যেতে চাই ধীরে ধীরে। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখানে আজকে জীবনের গল্প বলার জন্য আছে ফারুক। তার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন, কিন্তু আমরা সেই গল্পের ভেতরে এখনো প্রবেশ করিনি। আমরা সেখানটায় যেতে চাই ধীরে ধীরে। ফারুক, আমরা যেখানটায় ছিলাম, ব্রেক নিয়েছিলাম যেখানে, বলুন তারপর। ওই বাসায় তারপর নিয়ে আইলাম, আর পরে আমার তো পছন্দ হয় না। আর মানুষের জন্য ও কইতেছে যে আমি এতিম মানুষ, এখন যদি আমার আনতে ফেরত পাঠায় দাম বাইরে দিয়ে থাকে, তাহলে আমার আর ঘরে ঢুকতে দেবে না। মানুষের কাছে এই ধরনের কথা বলতেছে। আচ্ছা, আর এলাকার যারা মুরব্বী জি, হ্যাঁ আমার পক্ষে চলে গেল, আর আমার পক্ষে কেউই নেই। তুমি এতিম মেয়ে আনছেন, তোমার বিয়ে করতে হইবে। পরে কি আর করার বাধ্য হয়ে মনে করেন লোকজন ডাক্তার ঢুকে রাত্রে মনে করেন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল? কত সালে বিয়ে করলেন আপনি মনে আছে? হ্যাঁ, কত সালে? 2009 জুন মাসে। 2009 সালের জুন মাসে? জি। আচ্ছা, 9 তারিখ। আচ্ছা, বিয়ে করলেন আপনি? বিয়ে করার পরে তারপরে আস্তে আস্তে দেখে আমার লাগে প্রতিটা দিনই মনে করেন হেলা আমার লাগে। আমার মা বাবা যেগুলো করতে হেরা অবস্থায় সেইভাবে ঘটনা করতেছে। মানে ঝগড়া? বরিশাল থাকবে না, ঢাকায় ঢাকায় আসবে? জি, ঢাকা তার স্বামী আছে, বাচ্চা আছে, হেতার আমি জানি না। জানলেন কিভাবে? মাতৃত্ব দাগ আছে না, আপনারা বুঝছেন কিনা জানি না। মাতৃত্ব দাগ, হ্যাঁ, প্রেগন্যান্সি স্পট যেটাকে বলে। হ্যাঁ, ওই দাগ আমি তার শরীরে দেখতে পাই। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের দাগ? আমার গায়ে খেজুরের রস পড়ছিল। তার মাথাটা মনে করেন যে আমার গা অতটা চিন্তা করিনি। আর পরে আমি ঢাকায় পড়ি আর যে না মার দ্বার কদিন রইলাম, দেখে মা বাবার লাগা যা আছে কইতে আছে। আমি বললাম যাক ঘরে সংসার আগে বাসাই লই আগে, বিয়ে দান করছে তাতে হালাই তো আর দেওয়া যাবে না। ঢাকায় নিয়ে আসি। ঢাকায় মনে করেন এসে রইলাম, রামপুরের টিভি সেন্টারের পিছনে ভাড়া রইলাম। ওই সময়টাতে আপনি কি করেন? ওই গাড়ি চালাই, আমার লাগে ভালো ভালো মালিকের লোক পরিচয় রয়ে মানে গেছে। কি কোনো মালিকের গাড়ি চালান নাকি রেন্টে কার চালান? রাতুল লঞ্চের মালিকের গাড়ি চালাই। আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকে যে গল্পটা ও বলছে ওর যে রেফারেন্স আপনারা শুনেই বুঝতে পারছেন যে কতটা অথেন্টিক এই গল্পটা। ওকে, বলুন তারপর। পরে আমি একদিন মনে করেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি 10টা ড্রাইভের একখানে বইয়ে থাকলে যে গল্প করেন, আমি একদিন প্রতিদিনই গল্প করি। কিন্তু একদিন আমি ওই যে পেটের দাগের কথা জিগেই আমি জিম খেয়ে গেছি। আমার এক ছোট ভাইয়ের মতন আমার অনেক পছন্দ করে। ও পেটের দাগের কথা আপনি কাকে জিজ্ঞেস করলেন? ছোট ড্রাইভার ছোট ভাই আরো জিগেলাম যে বাইরে এবিলি পেটে দাগ আছে, এটা ঘটনা কি অবস্থা? আর তোমার বউ আবুতে বাচ্চা ফালাইছে, নাহলে তোমার বউর বিয়ে আছে। আমাকে এটা কেমনে বুঝবো? তুমি আজকে যে জিগেবা, কালকে তুমি আমার তোমার কালকে আমি রেজাল্ট দেবো। বাসায় জিগেলাম যে তুমি সত্যি করে কয় এটা কিসের দাগ? তোমার না করলাম যে আমার গা খেজুর রস পরে পুড়িয়ে গেছে বিলে। পরে ওরা করলাম, বললাম না ওস্তাদ তোমার এই ঘটনা আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে যে তোমার হয়তো বাচ্চা ফলাইছে, নাহলে তার বিয়ে আছে, বাচ্চা আছে। আমি তো ভাই মাটির মধ্যে হান দিয়ে গেলাম, জানলা কি করলাম, কি এতে মারলাম। তারপর আমি যে ছেলের ডিউটি করে জানালাম যে বাইরে এই ঘটনা। ও আবার মায়ের লোক ডাক্তার প্রেম করে। আপনার চোখ দিয়ে পানি পড়ছে। আপনার একেবারে মনে করতে হবে এমন কোনো কথা নাই। আপনার শরীরের অবস্থা খুবই খারাপ আমরা জানি। আপনি কি একটু রেস্ট নিতে চাচ্ছেন? না না ভাই, চলতেছে চলুক। চলতেছে চলুক, আচ্ছা বলেন। হ্যাঁ, ওই হাসপাতালে হে মাইয়ে ডাক্তারি পরে হ্যাঁ ফোন দিলাম, হে এক রেজাল্ট দিলে যাতে বাচ্চা হয়েছে, না সে খারাপ ছিল, মানে কনফার্ম বলে দিল। কনফার্ম বলে দিলাম। তারপর আমার যে কখন কইলে তখন আমি আর মানি নিলাম। হ্যাঁ, আমি রাতুল আমার কাকা ফারুক ভাই তুমি বিলে পারবা না, আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই। তোমার রাত্রে বুঝাইয়ে কও যে তুমি যদি মনে করেন মিথ্যা কোয়া, তাহলে তোমার এখানে মেডিকেল টেস্টে ধরা পড়ে। আচ্ছা, হ্যাঁ, এটা সত্যি, মেডিকেল টেস্টে ধরা পড়ে। মেডিকেল টেস্টে ধরা পড়ে, যদি তুমি মনে করেন মিথ্যা কথা কও, তাহলে কিন্তু তোমার ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা, তখন আমি রাত্রে দিয়ে মনে করেন আরে কইলাম একটা শাড়ি গিফট করলাম। ও আমার রাত্রে 500 টাকা দিচ্ছে, তুমি যে শাড়ি কিনে আর গিফট করে মন করে সুন্দর করে বলো। হ্যাঁ, করে বলো। হ্যাঁ, তারপর বললাম যে তুমি সত্যি করে কর, নাহলে কিন্তু তোমার ডিভোর্স দিয়ে দেবো। পরে উঠতে কাকা, হ্যাঁ আমার একটা বিয়ে আছে, একটা বাচ্চাও আছে। বিয়ে আছে, বাচ্চাও আছে, ডিভোর্স হয়নি? আমি তো ভাই মাথা মতো আউলে গেছে লগালগ মুহূর্তের ভিতরে। জানলা কোন অভিশাপে ঢুকলাম, জেল খাটাই তো ভালো আসলো আমার।
একটা বিষয় নিশ্চয়ই আপনারা জানেন যে ও জেল খাটা থেকে রক্ষা পেয়েছিল বলে নিয়ত করেছিল যে একটা এতিম মেয়েকে বিয়ে করবে, এবং মিস কলে একটা এতিম মেয়ের সঙ্গে পরিচয়। ও এতিম মেয়ে তাকে না দেখে না বুঝে জেনে শুনে না জেনে বলবো বিয়ে করে, এবং পরবর্তীতে এই ঘটনাটা সে জানতে পায়, এবং যে কারণে ও বলছে যে আমার তো জেল হওয়াটাই ভালো ছিল। বলুন তারপর। তারপর মনে করেন এই যে তাল্লাহ মনে করেন যে সম্পর্ক আস্তে আস্তে বাঙ্গালোর দিকে যাওয়া শুরু করে। মানে আমি আর তার সজ্জা আমার তাল্লাহ মিল তালা হইতেছে না যে তুমি কোরআন শরীফ যখন শপথ করছো তুমি আর মারিয়ে ভালোতে পারবা, মানে তখন আপনার কাছে এই মনে হয়েছে? এই মনে হইতেছে। পরে সে যে তাবিজ তোমার দিকে মনে করেন ঝুঁকে পড়ে, তাবিজ কবজ করা শুরু করে এর মধ্যে। মানে তখন আমি তাদের একটু আস্তে আস্তে দূরে সরার চেষ্টা করি, তখন সে মনে করেন যে তাবিজ তোমার লাগে জড়াইয়ে যায় এবং হাতে নাতে ধরায় পরে। আমি একসময় মনে করেন গড়িয়ে বেরিয়ে যাই যে আমি এর মধ্যে আর থাকবো না, তুমি তো ঘর ভাড়া দিয়ে আমি চলে পড়ি, তুমি এনাল তোমার মতো তুমি খাও, ঘর ভাড়া দিয়ে গেলাম। পরে মনে করেন যে হেহার মতন চলে যায়। আমি মনে করেন যে পাকিস্তানের চাকরি করি, একসময় হঠাৎ করে আমি স্বপ্নে দেখি যে আমার বউটা খারাপ হয়ে গেছে, রাস্তায় মনে করেন রাস্তায় রাস্তায় চলাফেরা করে। আমি বললাম আল্লাহ ও যাতে ইজ্জত বিক্রি করে খায় তাদের তাই আমার মতো হইবে। আবার আমি আবার ফোন দিয়ে আবার আনি, যা হয়েছে তুই বিল্লে যা, কিন্তু বিগত দিন আর কিছু করতে পারবি না। রাজি হয়। তারপর আমার একটা বাচ্চা মাহাদি। ওকে, বাচ্চা আসলো বিয়ে কতদিন পরে? 1 বছরের পর, মনে 1 বছরের পর। মানে একটা ছেলে প্রথম একটা বাচ্চাও নষ্ট করে ফেলাম, কইতে ভুলে গেছে মাঝখান দিয়ে। প্রথম একটা বেবি নষ্ট করে ফেলে? হ্যাঁ। কিভাবে? আপনার পরামর্শতে নষ্ট? না 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 না। আচ্ছা। এই যে মনে করেন ও দেশের বাড়িতে বিধবা বাতা উড়িয়ে খায়, কিন্তু ও যাতে প্যাডনেস হয়ে বাতা আনতে যায় তাহলে আর মানুষ ধরবে, এই লোক বাচ্চাটা নষ্ট হতো প্যাডনেস প্রেগনেন্ট। হ্যাঁ। ও মনে করেন নিজে নিজে বাচ্চাটা কামড়ে কামড়ে নষ্ট করে। একদিন দেখেছি রক্ত চাক্কা পড়তো স্যার পেটের নিচ দিয়ে। ওহো। তা আমি তো মনে করি কোনোদিন কান্দি না, মানুষ দেখলে ভয় পাই না, আমার এত সাহস, আমার হাঁটা এত বড়। একদিন দেখে ও চিৎকার দিয়ে দেয় আর মনে করেন যে রক্ত ঠান্ডা পড়তে আছে। পরে আমি পা উত্তর ওই জায়গায় একটা হাসপাতাল আছে বাহিরে, ওখানে আমি লয়ে যাওয়ার বাবা আপনি তাড়াতাড়ি এমআর করতে হবে, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল লয়ে যান। তার আমি জিগেলাম যে আমি কি করবো, টাকা পয়সা হতো না, তোমার অত চিন্তা করা লাগবে না, তুমি আমার মিরপুরে একটা বরিশাল হোমিও একটা ফার্মেসি আছে, তুমি ওখানে আমার লইয়ে যাও। তার মানে যে ও অনেক আগে এই সমস্ত কাজের লোক জড়িত ছিল, মানে জানতো সবকিছু, কোথায় কোন লোক কোথায় কি করলে জানে, ও জানে। সেই জায়গায় না ওষুধ লগালগ ভালো হয়ে গেছে, রক্ত মুক্ত পরে বন্ধ হয়ে গেছে, চাক্কা বন্ধ, চাক্কা পরে বন্ধ হয়ে গেছে। একবার একটা বড় চাক্কা পরে আর পারো না। পরে মনে করেন যে আবার একটা বাচ্চা নষ্ট করলো, কেরানীগঞ্জ আমি থাকতাম। মানে কি 2টা বাচ্চা নষ্ট করে? ও 2টা বাচ্চা নষ্ট করছে, কিন্তু একটা আমি জানি, কিন্তু আরেকটা যে করছে আমি জানি না। আচ্ছা, এটা জানলেন কিভাবে তাহলে? এমআই রিপোর্ট দেখছি আমি, এমআর রিপোর্টে 2টা বাচ্চা নষ্টের রিপোর্ট এসছে। না না, মানে প্রথম একটা তো ওই যে কেমনে কেমনে নষ্ট করলাম আমি জানলাম না, রক্ত চাক্কা চুক্কা ভর্তি দেখলাম। কিন্তু যেটা কেরানীগঞ্জ যাবে যেটা হয়েছে ওটা পাইলাম এমআই রিপোর্ট, কাগজপত্রে খুঁজতে খুঁজতে দেখলাম যে ওটার মধ্যে একটা রিপোর্ট আল্ট্রাসাউন্ড করা আসলো। মানুষের জিগেলাম বা এটা পরে হুনান তো আমারে, আপনার বউকে প্যাডনেস আসলো, তা আমি মনে ভালো মন্দ কিছু ঘা আসলো, তাই উনি তো বাচ্চাটার ই করে আনছে, বেমার করছে। এই মনে করেন হার পথে যেমন একখানে মনে উঠতে গেল, হার মতন থাই আমি আমার মতন থাই। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের বাচ্চা হওয়ার আগের? হ্যাঁ, এই যে মাহাদেব আর আগের ঘটনা। জি। পরে মাহাদি আমি শুনতে একটা বাচ্চা তো আমার একটা বাচ্চার খুব শখ, পরে একটা বাচ্চা নাম মাহাদি। মনে করেন ও যখন মনে করেন 4 মাস বয়স বাচ্চাটা গড়তে পলাই জায়গা আপনার কাছ থেকে পালিয়ে যায়। হ্যাঁ, আমি নোয়াখালী ট্রিপে যাই, ও করতে যে আমি বাচ্চাটা দুধের টাকা দিয়ে যেতাম, ওই টাকা নিয়ে আর ওই বাচ্চাটা দিয়ে যেত, কিন্তু আমার বাচ্চাটা সুজি খাওয়াই রাখতো, চাল গুড়ি করে খাওয়া। মানুষ আমার কইছে যাওয়ার পরে ওইটা কি মানে ওই হাজবেন্ড কি উনি ডিভোর্স দিয়েছিল? আমি মামলা চলতেছে এটা আমি জানি, ও মামলা করছেন নামে। এই মহিলা মামলা করেছে? হ্যাঁ। আগের হাজবেন্ড কি ছিল পেশায়? পেশায় রাজমিস্ত্রি ছিল। রাজমিস্ত্রি ছিল। চোখে যে ডান চোখ দিয়ে আপনার এরকম পানি পড়ে, এটা কি সবসময় পড়ে নাকি আজকে প্রথম হচ্ছে এরকম? আজকে মানে কান্দা হইতেছে, পারতেছে না রাখতে, ভাইয়া কি করবো আমি, কি হাতে পাওয়া আছে বলে চলতে পারি না। আপনার বাম চোখ দিয়ে যে পানি পড়ছে না, শুধু ডান চোখ দিয়ে পড়ে, এটা কি মানে সবসময় হয়? আজকে প্রথম, মানে শুধু ডান চোখ দিয়ে হচ্ছে এরকম? প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় বলে রাখি, ওনার শরীরটা কিন্তু খুবই খুবই বাজে অবস্থায়। উনি কিন্তু, ওনাকে দেখলে আপনারা বুঝতে পারবেন, একটা স্ক্র্যাচে ভর দিয়ে, আপনারা ভিডিওতে হয়তো বা দেখেছেন, একটা স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন উনি। একটা কাপড়, পলিথিন ব্যাগ, সেটার মধ্যে ওর এক সেট কাপড় থাকে, ওটা নিয়ে উনি এই স্টুডিওতে এই মুহূর্তে, এবং ওনার হাঁটার সামর্থ্য নাই, খুবই বাজে অবস্থা। এক চোখ দিয়ে যখন পানি পড়ে কন্টিনিউয়াসলি, সেটা এক ধরনের সিনড্রোম, এবং উনি কিন্তু স্ট্রোক করা রোগী। সুতরাং কিছু বিষয় আমাদেরকে কনসিডার করেই ওনার স্টোরিটা এখানে প্রচার করতে হচ্ছে। আশা করছি আপনাদের সেই রকম ধৈর্য থাকবে। বলুন তারপর। বাচ্চাটা পলাই জায়গা, আমার জিনিসপত্র বাড়ি এলে জড়িতে আসলো। পরে আমি বাচ্চা খুঁজতে না পাই, আমি পরে এক সময় শুনি যে বরিশাল গেছে মার দ্বারে। আচ্ছা। আমি তাড়াতাড়ি মার দ্বারে যাই, যাই মা বাচ্চা দেখাও আমার আগে, দিয়ে আমার বাচ্চা আমি পাইছি। আচ্ছা। কিন্তু বাচ্চা আমার দিবে না। বাচ্চা দিবে না? আমি যা মার দ্বার থাকবো, ভালো তো থাকবে, আমার বাপটা একদিন কইলে কইবে
আমি আর জোরাজোরি করলাম না, বাবার আই পড়লাম। আমি এই সময় চাঁদপিন শাড়ি আছে না, জি, এই চাঁদপিন শাড়ির মালিকের চাকরি করি, সালামাজি। আচ্ছা, এই চাকরি করার অবস্থার ঘটনা আপনার আমি কইতে আছি। জি, পরে মনে করেন যে হে কিছুদিন পর ঢাকা আইয়ে মনে করেন হেয়ার মতন থাকে, ওই বাচ্চাদের ভিক্ষা করায়। বাচ্চারা দিয়ে ভিক্ষে করানো। হ্যাঁ, পরে আমি উকিলে আলাপ করলাম যে স্যার আমার বাচ্চা আমার কেমন নিয়ে দেবেন, টাকা পয়সা যা লাগে আমি দেবো আপনারে। ওকে, উনি একটা মামলা করলে একটা ডিভোর্স করাই দিল আমার কোর্টের মাধ্যমে। ওকে, তো সে পলাই গেছে, এবার চুরি মামলা দিয়ে একটা ডিভোর্স করে দেয়। আমার উকিলের বুদ্ধি তো আমি কিছু করিনি। ওকে, আরে বাচ্চার লেগে একটা মামলা করেছে, কাগজপত্র আমাদের আছে, আপনার আমি দেখাতে পারলাম না। আমি জানি ভালো আসছিলাম, হ্যাঁ এই বাসায় সবকিছু আছে আমার। ঠিক আছে, সমস্যা নেই, আপনি বলুন আপনার মতো করে। হুম, পরে ওই কাগজপত্র হ্যাঁ উকিলে ডিভোর্সটা করাই দেয়। হুম, পরে তো মনে করেন আমি ঢাকা রেন্টে করার লাগে জড়াই যাই। আচ্ছা, এদিকে বউ বাচ্চার কথা আমি ভুললেই যাইতে আসি, কিন্তু আর প্রতি আমার কোনো ওঠে না। তারপর আপনি কি করলেন? পরে আমি তো রেন্টে করার লাগে জড়াই গেলাম। রেন্টেকারের সাথে জড়িয়ে গেলেন। হ্যাঁ, তখন এই সময়টা থেকে আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়ে দেওয়া বা এরকম কোনো চিন্তা ভাবনা করলেন যে আপনি যখন রেন্টেকারে যদি যাচ্ছেন বা এরকম কোনো কিছু? উকিলে আমার জড়াই করাই দিল। উকিলে কি করে দিল? আমি বাচ্চা চাইলাম, বলে বাচ্চাটা তুমি ওই পাকা ডিভোর্স দাও। আচ্ছা, ডিভোর্স দিয়ে দিতে বললো। হ্যাঁ, তারপর উকিলে মনে করে হ্যাঁ ছবি চাইলে ছবি দিলাম, আমার ছবি দিলাম, বাচ্চার ছবি দিলাম। উকিল একটা চুরির মামলা দিয়া হ্যাঁ ডিভোর্স করাই দিল। চুরির মামলা মানে হচ্ছে আপনার ওয়াইফ চুরি করেছে, বাসা চুরি থেকে। করে পালাই গেছে। চুরি করে পালিয়ে গেছে, এটা দিয়ে সে ডিভোর্স করিয়ে দিল। আপনার কোনো সমস্যা হলো না? না, আচ্ছা, আপনার ওয়াইফ কোনো অ্যাকশনও নিল না? না। আচ্ছা, পরে আমি ওয়াইফ জানতো যে আপনি তাকে ডিভোর্স হ্যাঁ, দিয়েছেন? সবের আমি জানাইছি যে আমি তার কিন্তু ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা, পারলাম না, কিছু নেই। বাচ্চাটাও নিয়ে চলে গেল? হ্যাঁ, বাচ্চাটা আমি দাবি করতে, কিন্তু বাচ্চা আমার দেখায় না, ধরতেও দেয় না। আচ্ছা, তারপর? মাঝে মাঝে টাকা পয়সা লয়ে যেতে, টাকা পয়সা দিলে বাচ্চাটা দেখতে পারি। টাকা পয়সা দিলে বাচ্চাকে দেখতে দেয়? 500 টাকা দিলে আর ফল টল কিনে দিলে বাচ্চাটা দেখায়। আচ্ছা, ওই বাচ্চা কি এখন আপনার কাছে আছে নাকি? বাচ্চা বাচ্চার মার কাছে কেরানীগঞ্জ আছে বাচ্চা বর্তমানে। বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছর বয়স, তার মানে এটা 4 বছর আগের গল্প। জি। পরে আস্তে 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 মনে করেন যে আপনি বাচ্চা রেন্টেকারের গল্প বলছিলেন। হ্যাঁ, যে রেন্টে কারা মনে করেন যে আমি জড়াই গেলাম। হঠাৎ করে একদিন আমনেকে বসে একটা ছিল পুরান টাকা থাই হুম, আইয়ে করলো যে হ্যাঁ একদিন আমি বিয়ে ডিউটি করছিলাম, হ্যাঁ করলাম। পরে এই লোকটা আমার একদিন এই স্থানে আমার খোঁজে যে ফারুক নামে একটা ড্রাইভার আছে। পরে আমার দেখছে, পরে আমার কন্টাক্ট 500 টাকা, 5000 টাকা ভাড়া, এই 1000 টাকা হে নেবে, 4000 টাকা আমার দেবে, হারে দিতে আমি রাজি হয়ে গেছি। পরে ম্যাডামের দ্বারা লই আমার এই কিন্তু আপনি মেন ঘটনা আমি আইতেছি এখন। আচ্ছা, মেন ঘটনা, যে ঘটনা আমরা ফেসবুকে প্রচার করেছিলাম, যে কারণে আজকে উনি এই অনুষ্ঠানে, সেই ঘটনার ভিতরে আমরা ঢুকছি এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনারা শুনলেন। জি, আমরা বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে, একেবারে ইন ডিটেল, কোনো কিছুই খুব স্কেপ করবেন না, আপনি আচ্ছা। বলেন। হ্যাঁ, পরে ওই লোকটাই আমার যে 5000 লোকটা টাকা আপনাকে ভাড়া করলো, রেন্টেকার, কি বলে ভাড়া করেছিল? করলো যে 5000 টাকা ভাড়া কাগজে লেখা থাকবে, তুমি 4000 নেবে, 1000 আমার দেবা। আচ্ছা, আমি রাজি হয়ে গেছি। আচ্ছা, ওই সময়টাতে আপনাকে বললো যে আমার 5000 সারাদিন ঘুরবে, মানে সকাল 9টায় যাবো, বিকাল 5টা হে যতক্ষণ না ছাড়া থাকতে 5000 টাকা ভাড়া। আচ্ছা, আপনি রাজি হলেন? আমি রাজি হয়ে গেলাম। কারণ মানে মালিক উনি শুধু ঘুরবে? হ্যাঁ, ওই ম্যাডামে খালি ঘুরবে, কত ছিল এইটা প্রথম। আচ্ছা, পরে আমার লইয়ে মনে করেন যে বনানি, আপনার লোকেশন বাড়ির নাম টাম কইতে হইবে। বলেন। আমি যদি বনানি একটু মনে করেন যে ঢুকলাম, ঢুকে একটু ডান দিক একটা ভিতরে একটা রাস্তা আছে, একদম চেয়ারম্যান বাড়ি বেরিয়ে যায়। জি, হ্যাঁ, যাওয়ার আগে এটা আছে না, গলির মধ্যে 2টা নতুন বাড়ি, একটা বাড়িটাই উনি থাকে, ভাড়া থাকে, কেনা না ভাড়া। ওকে, আর আমার জানা কি মতো এখনো সেখানে আছে? ওনার নাম হচ্ছে যে ম্যাডাম। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলি আমাদের অনুষ্ঠানের একটা বিশাল সীমাবদ্ধতা হচ্ছে, সীমাবদ্ধতা আমি বলবো না, এটা আমাদের প্রয়োজনের জন্যই করা, যেহেতু এটা ইনভেস্টিগেটিভ শো না, সুতরাং সেই জায়গাটি থেকে কারো সম্মানে আঘাত লাগে, আমরা কারো মান সম্মান ক্ষতি হয়, সেইভাবে আমরা আমাদের অনুষ্ঠানটা কখনোই প্রচার করি না। সুতরাং কিছু পরিচয় আমাদের এখানে মিউট করেই রাখতে হবে এবং আশা করছি আপনাদের জায়গা থেকে আপনারা সেটা আপনাদের বোধের জায়গা থেকে বিষয়টাকে দেখবেন। বলুন, তারপর? পরে ওই লোকটা বললো কত, 4000 টাকা। উনি আমার লই আইলো, আই ওনার গাড়ি পার্কিং এ রাখলাম। রাখার পরে উনি উপর দিয়ে নামলো খুব দ্রুত, দেখে ওনার চোখের মধ্যে পানি খুব সম্ভব থাবর থুবর মারছে, খুব সম্ভব। মানে যে লোকটা ভাড়া করেছে সেই? হ্যাঁ, লোকটাকে। আচ্ছা, তো আই আমার তাড়াতাড়ি 4000 টাকা দিয়ে কাকে আমি 1000 নিলাম, কিন্তু প্রতিদিনের যে 1000 টাকা এটা তুমি আমাদের বিকাশ করে দিয়ে 8,000। মানে প্রতিদিনই আপনাকে 5000 টাকা করে দিবে, এরকম কথা? এগুলো কথা। তাহলে তো আপনি তো মারাত্মক রকমের একটা অফার পেয়েছেন। আমার স্টানে এত টাকা ভাড়া শহরের ভিতরে কেউ দেয় না। আমি তো মনে করি লাভ, মানে মালিক আমার দা লাগবে 3000 টাকা, আরো কম 500 টাকা। মানে মালিকের দিতে হবে 3000 টাকা, ওখান থেকে পাবেন 500 3000 টাকা ভাড়া, ওখান থেকে পাবেন 500 টাকা বেতন 500 টাকা। আচ্ছা, আমার প্রতিদিন আমি ইনকাম হতেছে 1500 টাকা। রাইট, সো আপনি 1 লাফে রাজি হয়ে গেছেন? আমি রাজি হয়ে গেছি। আচ্ছা, পরে আমি 2 ঘন্টা হয়ে গেছে, ম্যাডামের বাইরে না আমার কাছে কয়েন। আমি ম্যাডামের ফোন দিলাম, ওইখানে বসে আছেন, ফোন নাম্বারটা আপনাকে দিয়েছিল ম্যাডামের? হ্যাঁ, ওই না ওই যে কাগজের মধ্যে ম্যাডাম না ওর লিখে দিয়ে গেছে কাগজে যে এই নাম্বারে ফোন দিয়ে তোমার সমস্যা অসুবিধা জানাইও। 2 ঘন্টা অপেক্ষা করতে করতে আমার একটা বদভ্যাস, কোন ট্রিপে গেলে
আমি মানুষের একটু তাড়াহুড়ো দেখা যায়, ভাই তাতে বেরেন, এটা মানে রেন্টে কারটা অভ্যাস। আচ্ছা, ম্যাডাম ম্যাডাম আমার তো শোল ভালো না, আপনি কি বাইরেবেন না, আপনার শোল বেশি খারাপ, আপনি একটু রিসেপশনে আন। রিসেপশনে ক্যামেরা আছে, তা আমি জানি টানি না। হ্যাঁ, রিসেপশনে আমি দাঁড়াইছি, পরে আমারও ইন্টারকম করছে, গায়ে আগে দিছে, দাঁড়ানো কথা ভাই কথা কন, আপনার ফোন দিচ্ছে ম্যাডামের, আপনি কি শারীরিকভাবে সুস্থ আছেন? হ্যাঁ। আপনি কি বলেছিলেন ম্যাডামকে? আপনার তারা আছে মানে আপনি কি বলেছিলেন? মানে ম্যাডাম বাইরে দেখে আমি বলছি, ম্যাডাম আমার শরীরটা ভালো লাগতেছে না, আপনি তাড়াতাড়ি বাইরে কিনে কম। মানে 2 ঘন্টা আপনাকে বসিয়ে রেখেছে? বসায় রাখছে। বসিয়ে রাখার পরে আপনি যখন ম্যাডামের সঙ্গে কথা বলেছেন তখন বলেছেন যে আমার শরীর ভালো লাগছে না, আমার একটু তাড়া আছে, আপনি বের হবেন কিনা বলেন। তখন ম্যাডাম আপনাকে উপরে ডেকেছে? না, পরে আমি ইন্টারকমের সামনে যাইতে কইছে, আপনি ক্যামেরার সামনে আন। ক্যামেরার সামনে আসেন? আচ্ছা, ইন্টারকমের সামনে। আমার দেখলো মনে হয় খুব সম্ভব উনি। আচ্ছা, মানে বাইরে থেকে দেখেছে আমার যা করছে, আপনি হিডে আপনারা কইতে আছে। জি। রিসেপশনে দাঁড়াছে, তারপরে রিসেপশন ইন্টারকম করছে, করে ফোনটা আপনাকে সিগারেট নেশা টেশা করেন, তার প্রথম ট্রিপ আমি ডাইরেক্ট অস্বীকার করতে কিছু না। আচ্ছা, আমি কোনো খাইতেই না কাজটা, আপনার লোক কিছু নাস্তা পাঠিয়ে দিয়েছে, আপনি খাইয়ে লইয়েন কাজটা। পরে মনে করেন 10 মিনিটের মধ্যে বই রয়েছি, আমি হাত মুখ দিয়ে বই রয়েছি, নাস্তা পাঠাবে, নাস্তা খামু। পরে ম্যাডাম ওই যে ছায়ের মতন এক কত আছে না, ওই পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে নিজেই এসে একটা ট্রে লইয়া এগুলি এক মগ কফি, একটা কফি আর 4-5 পিস বিস্কুট, কেমন ধরনের বিস্কুট, এই বিস্কুট আমি কোনো সময় খাইনি, লই নিজেই এসে আই আমার নক করছে, আমি বাড়ি সালাম দিলাম, তারপর সালাম লইলো, এগুলো খাইয়ে ওষুধটা খাইয়ে ফেলেন, খাইয়ে আপনার আমি লাগলাম, আপনি ফোন দেবেন আপনার, আমি চলে যাবেন তাড়াতাড়ি। কাচ্ছা, তারপর 2টা ট্যাবলেট দেখলাম। ওষুধটা আপনাকে কেন দিল আমি জানি না, কিলো ওই সময় পরে জানলাম যে আপনার কোনো কোশ্চেন তৈরি হলো না যে ওষুধটা হঠাৎ আমি দুর্বলের কথা কইছে, মনে হয় এই লেগে দিছে, মনে হয় আমার শরীর খারাপ লাগতেছে সেই কারণে দিল কিনা। আচ্ছা, এই লেগে আমি খাইয়ে নিলাম। আচ্ছা, আপনি যা দিয়েছে সব খেয়ে ফেলেছেন, ওষুধটাও খেয়েছেন? আমি নাস্তা করে তো তাড়াতাড়ি খাইয়ে লেছি, খাইয়ে ওষুধটা খেলাম। খাওয়ার পরে বিশেষ করে না, মাত্র 15 মিনিট লাগছে আমার শরীরটা গরম হইতে। গরম হইতে বলতে আমার শরীর মানে একটা পুরুষের যে মনে করেন যে ক্ষোভ আমার শরীরের মধ্যে দাঁড়িয়ে পড়ছে। আপনি বাংলায় কইতে পারলাম না পুরোটা, কারণ এটা হাজার মানুষ শুনবো, তো এত খারাপ খাওয়া যাবে না। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে বুঝতে পারছেন যে ওর জায়গা থেকে কি বলতে চাচ্ছে। এটা আসলে সেক্সুয়াল মেডিসিন, এবং এটা খাওয়ার পরে ওর মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা সেটাই হয়েছে, এবং এটা যেহেতু পরিকল্পিত মেয়েটার কাছ থেকে, সুতরাং এগুলো ধরনের মেডিসিন তো আপনি আগে খাননি কখনো? না। আচ্ছা, তারপর খাওয়ার পর আমার শরীর বলে মনে করেন যে খিসে মিশছে, মনে করেন কেমন হয়ে যাইতে আছে, আর চোখের সামনে সব রঙিন দেখতেছে, এমন অবস্থা হয়ে গেছে, আমার চোখ রঙিন দেখতেছে, সব শুয়ে রয়েছে, কিন্তু আমার মনে করেন শরীরের উত্তেজিত ভাব খালি বাড়তেই আছে। আধা ঘন্টা পর ম্যাডাম আমার ফোন দিচ্ছে যে তুমি একটু উপরে আসো, তো উপরে গেছি আমি। আপনি যে চেয়ারে বই রয়েছেন ওগুলো একটা চেয়ার বইয়া একটা টি টেবিল সামনে ঠ্যাং টেবিল দিয়ে বই হয়ে হালতেছে, আর শরীরের মধ্যে একটা পাতলা একটা চাদর, ইন্ডির কাশ্মীরি শাল আছে না, ওই রকমের একটা চাদর শরীরের উপরে দেওয়া। তারপর আমি নক করছে, ম্যাডাম কাতে আমার বাম সাইডে, তবে বাম সাইডে আমি গেছি, তবে উনি ফট করে আমার পুরুষত্বের মধ্যে হাত দিয়ে বসে, থাবা দিয়ে ধরে চাকুলে কথা কবে কাটতে এলাম এক করে, কোনো কথা কবি চুপচাপ থাক, তুমি তুই ডাকাই মারিয়ে এলাম কথা কইল। পরে আমি আমার শরীর মনে করেন গরম হয়ে রয়েছে, উনি দর্শে আনতে মনে করেন আমার শরীর আরো ইয়ে গেছে। পরে উনি ওনার বেডরুমে লয়ে গেল, আমার ও চাদর ফট করে টান দিয়ে খুললে ফেলাইলে, খোলার পর আমি দেখবো ওনার গায়ে কিচ্ছু নাই, উনি এক করে মনে করেন খালি। তারপর ওনার গর্ভবতী লয়ে গেল, নিয়ে উনি একটা বাবা বের করলাম, উনি একটা মনে করেন ওইটা শেষ করে ফেলালো। আমি দেখে চিনতেন আপনি আগে থেকে? হ্যাঁ, আমি চিনতাম, কারণ আমার স্টানে বহুত ড্রাইভাররা খাইছে, আমি দেখছি। এক টানে মনে করেন ওটা কি করলো করে জানিস, এক টানে মনে করেন খাইয়ে পর উনি মনে করেন যে 2 মিনিটের মতো দাঁড়ালে ঠাস করে বইয়ে পড়লো ইসের মধ্যে, বইয়ে মনে করেন ওনার মনের মতন উনি খারাপ ছবি দেখছেন না আপনার সেই ভিডিওতে, ঠিক ওই রকম উনি ওনার আমার অত্যাচার শুরু করে দিল। আমি ভালো মন্দ কোনো কিছু করলাম না। পরে মনে করেন যে ওনার কাজ 2.5 ঘন্টা লাগছে, মনে করেন যে প্রথম শাস্তি করতে ওনার 2.5 ঘন্টা পর উনি আমার কাগজ তোর দিয়ে আমার চলবে, কিন্তু কথা আছে তোর গাড়ি ভাড়া যে লাগা আমি দিব, কিন্তু তোর আমার দ্বারা আইতে হবে। তবে মোবাইল দিয়ে আমার একটা মোবাইল দিয়া দেখালে দেখ তুই যা করছিস সব ভিডিও হয়ে গেছে, তুই যদি আমার কথা না আমি থানা জমা দেবো, তোর রেতা লইয়ে যাবে, 5 লাখ টাকা জরিমানা দিবি, কি করবি? আবি না 5 লাখ টাকা জরিমানা দিবি। আমি তো ভাইয়া আমি যা খাইছি আমার উঠেছে সব শেষ হয়ে গেছে, কি কোন ফাইলে পড়লাম আমি, ক্যাডার আমাকে শেয়ার করতে মানে মাথা কাজ করতে, যার দ্বারা শেয়ার করবেন হে কথাটা করিয়ে দেবে, তাহলে আমার তো 5 লাখ টাকা জরিমানা লাগবে। আমি মানে হতভম্ব হয়ে গেলাম জিনিসটা দেখে। আপনি তার সঙ্গে কি কথোপকথন করছিলেন ওই মুহূর্তে? কিছু বলছিলেন আপনি তাকে? তার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হচ্ছিল? কোনো কিছু কথাবার্তা হচ্ছিল ওই মুহূর্তে? কিছু বলছিলেন আপনি তাকে? হ্যাঁ, আমার খালি শুধু বলেই যাচ্ছে চুপচাপ, আপনি শুনে যাচ্ছেন? আমি খালি চুপচাপ শুনে, আমি তো মানে বলো তো হয়ে গেছে কি ঘরতে আছে, কি আমার পরে কি মারি হেলাবি না, কারণ আমার গাড়ি স্টান্ডে তো বহু সময় গাড়ি চোর মনে করেন মারি হেলা মানুষ, আমি তো মনে করেন পলালের চিন্তা করতাম, পলামুকে আমি চিন্তা করতেছি, আমি এই জায়গা আমি মাথা দুলাইতেছি খালি, আমি বাড়িতে পারলে হয়।
পরে আমার আর 2000 টাকা দেয়, কত ভাড়া গাড়ি ভাড়া দিয়ে গেছে, 2000 টাকা তুই এটা কেটে ভালো কাপড় চোপড় কিনিস। আচ্ছা, পরে উনি হন আমার লইলাম। কোথায় থাকেন, কি করেন, এগুলো অ্যাড্রেস নিল না? জিগেলে যে তোর বউ আছে, আমি কাছে এই ঘটনা, অসুবিধা না, তোর বউ না থাকলে তোর বিয়ে করাই দেবো আমি, চিন্তা করিস না। ওই মহিলা কি করেন না করেন প্রথম দিনে কি আপনি জানতে পারলেন? না, 1 সপ্তাহ পর জানতে এটা এনজিও লাগে জড়িত। কারণ দেখছে বিদেশি বড় বড় লোকজন আনে বিদেশি জায়গা হাগলা হাত মিলাইতেছে, ছবি আর ঘর টাঙ্গাই নিয়ে আছে, এই দেখে বাবা হলুদ নেম প্লেট আলা গাড়ি, গাড়িতে বাবা হেয়াও আছে, এতে বুঝলাম যে উনি এনজিওর কোম্পানির লোক জড়িত। ওকে, বলুন। পরে উনি আমার রাত্রে ফোন দিচ্ছে আমারে, শরীর বেশি খারাপ লাগতেছে, আমি কই হ্যাঁ ম্যাডাম আমাদের দুর্বল লাগতেছে, তুই ফার্মেসিতে যাইয়া 2টা এইডস প্লাস কিনবি, 2টা এইডস প্লাস আর একটা গ্যাস্ট্রিকের ছাকলো কিনবি, কিনে খাইয়ে শুয়ে থাক, আর দুধ খাওয়া যায়, ডিম 80 ডিম খাওয়া যাইয়া, বাসায় রান্না করা কেউ আছে? আমি কাছে না, গরুর মাংস কিনে লইয়ে যা বাসায়, হোটেলে পাক করা গরুর মাংস কিনে নিয়ে মন মতন খা, আর তোলে আমি রান্না করতে আছে, তুই কালকে আমার বাসায় খাবি। আচ্ছা, পরদিন মনে করেন যে 11টার সময় ফোন দিছে, তুই গাড়ি লিয়ে আমার বাসায় বাইরে। প্রথম আমনে আমনে কইতে, পরে তুই তুইর মধ্যে চলে গেছে জিনিসটা, এই আমার তুই কই, আমি আর তুই কই। ওকে, পরে মনে 11টার সময় বাসায় আইছি। আপনি তারে তুই বলতেন কেন? মানে আপনারও এক ধরনের সম্মতি চলে এসছে? মানে হে আমার একটা স্বামী স্ত্রী যা দেওয়া হয়তো আমার দিয়ে দিয়েছে। আপনার ভিতরে কি আপনি আজকে স্বীকার করতে এসছেন, আপনি আজকে সত্যটাই বলবেন এখানে, সচেতন করতে যেভাবে এসছেন। যেহেতু মহিলা আপনাকে প্রথম দিন তো অবশ্যই অ্যাবিউজ করলো, আপনার মৌন সম্মতি ছিল কিনা? না, কোন ধরনের কোনো সম্মতি? আমি তো মনে কোনো বিপদগ্রস্ত, আমি কেমনে কি করবো। আপনি ব্যাপারটাকে এনজয় করছিলেন না? না, আমি তার আমার মন দিয়ে কোনো এনজয় ছিল না ওই সময়, ভয় পাচ্ছিলেন? আমি ভয় আতঙ্ক হয়ে গেছিলাম। সাধারণত এরকম তো হওয়ার কথা না, এটা কোনো মানুষ এই কাজ করে না। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার যে স্ট্যাটাস বা আপনার যে লাইফ স্টাইল আর আপনি যে ভদ্র মহিলার কথা বলছেন, তাদের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। মানে হ্যাঁ ধরা হাত ধরতে গেলে মনে করেন যে পারমিশন লাগে, এমন এক লোক সে, আর এমন একটা সুন্দর একটা মহিলার হাত ধরা তো অনেক কিছু মনে করেন, আর সে আমার তো সবকিছু দিয়ে দিতে আছে। ওকে, আসলে দিচ্ছে নাকি নিচ্ছে সেটাও একটা ফ্যাক্ট। নইলে আজকে 8 মাস পরে আপনার যে শরীরের যে অবস্থা এবং আপনাকে ড্রাগ দিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি যে কাজটা হয়েছে, একটা কোশ্চেন প্রথম দিকেই ছিল প্রিয় শ্রোতা, যে যদি শুধুমাত্র এটা শারীরিক কামনা হবে তাহলে ড্রাগ দেওয়ার প্রয়োজনটা কি? ড্রাগ ওকে কেন দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে এটা আসলে এক ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডারই আমি বলবো। আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষ প্রয়োজনে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আমাদের সঙ্গে সবসময় থাকেন, ডক্টর তাজুল ইসলাম, তাকে স্ট্যান্ড বাই রেখেছি। তিনি এই গল্পটা শুনছেন। আমরা যেই ধরনের সেক্সুয়াল সিনড্রোম বা অ্যাটিটিউড পাচ্ছি একটা মেয়ের মধ্যে, সেটা সাইকোলজির ভাষায় কি বলে এবং এটা আদৌ সম্ভব কিনা, উনি ওনার যে স্টাডি, ওনার যে রিসার্চ, সেই জায়গাটা থেকে উনি উত্তর দিবেন। অনুষ্ঠানের শেষে উনি আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এবং যারা এই বিষয়টাকে বিশ্বাস করছেন বা প্রশ্নবোধক চিহ্ন রেখেছেন, তারা নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনে পুরো বিষয়টি সম্পর্কে আপনারা আশ্বস্ত হবেন। ঠিক আছে, তো আপনাকে পরামর্শ দিল এটা এটা খারাপ। আমার প্রশ্ন ছিল যে তুই সম্পর্কে যাওয়ার জন্য ও পারমিশন দিল আপনাকে? আপনি কি এটা ইচ্ছা করে তুই সম্পর্কে গেলেন নাকি? আমি আফা কইতাম, ম্যাডাম তুই আমার তুই করে রাখতে পারিস, আমি তো তোর তো সবই দিয়েই দিছি, তুই আমার আফা কাজ করলি, ম্যাডাম কাজ করলি, আমি সবে। আচ্ছা, তখন আমি তুই করে ডাকা শুরু করলাম, কারণ যে ফোন করতে তো বিভিন্ন সময়, তখন আমি কইতাম ম্যাডাম আমি তো তুই আমার বন্ধু হিসেবে তুই আমার তুই তাই ব্যবহার করবি, বুঝছেন কথাটা? ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আজকে যে ভিকটিম আমাদের এখানে এসছে, ওর নাম ফারুক, এবং দিস ইজ আ ভেরি রেয়ার কেস ফর হ্যালো 8920 আমি বলবো, কজ এই ধরনের স্টোরি আমি আমার লাইফে ফার্স্ট শুনলাম এবং আমার জন্য কিছুটা অবিশ্বাস্য ছিল, যদি না আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে একটি বিদেশি চ্যানেল, টেলিভিশন চ্যানেলের একটা ক্রাইম শোতে আমি এই ধরনের ঘটনা প্রথম দেখি, এবং দেখার পরে ও যখন আমার কাছে প্রথম দিন সরাসরি এসে বলেছে, আমি প্রথম দিন শুনিনি, তো আজকে আমি প্রথম শুনলাম, শোনার পরে আমার কাছে কিছুটা বিশ্বাসযোগ্য হয়েছে। কিন্তু ঘটনা যেভাবে শ্রেণীবিন্যাস হচ্ছে, সেখানে না বিশ্বাস করে থাকার কোনো উপায় নেই। অ্যান্ড দিস হ্যাপেন বিকজ এই ধরনের সেক্সুয়াল সিনড্রোম যে কোনো মানুষের মধ্যেই থাকতে পারে। আমরা আসতে চাই ছোট্ট একটা বিরতির পর এই ধরনের ডিসঅর্ডার একটা মানুষকে কতটা পঙ্গু করে দিতে পারে সেটা নিয়ে, এবং একই সাথে যারা একটু সচেতন হওয়ার জায়গা আছে প্রত্যেকেরই, সেই জায়গাটা থেকে একটু হলেও সচেতন হবেন আশা করি আজকের এই স্টোরি শোনার পরে। 5 মিনিটের একটা ব্রেক, ফিরছে ঠিক রাত 1টায়। আর যারা আমাদের গেস্টকে দেখতে চান, চলে আসবেন ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj।
KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত একটা প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। একটি ঐতিহাসিক দুর্ধর্ষ জীবনের গল্প আজকের এই হ্যালো 8920 তে প্রেজেন্ট করছি আমরা যেটার প্রচারণা পুরো সপ্তাহ জুড়ে আমাদের ABC রেডিওর ফ্যান পেজে এবং একই সাথে আমার যে পেজটি রয়েছে পার্সোনাল পেজ, সেখানে প্রচার চালিয়েছিলাম। আপনারা যারা পেজে আছেন তারা ওখানে মতামত জানিয়েছেন। প্রায় 2 লাখ 3 লাখের মতো মানুষ এই ভিডিওটা আপনারা দেখেছেন এবং আপনারা যারা দেখেননি ওই পেজটিতে গেলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতে আজকের এই জীবনের গল্পটি এখানে প্রচার করা হচ্ছে। এবং কথা না বাড়িয়ে আমরা আবার আমাদের গেস্টের কাছে ফিরতে চাই। ফারুক, আমরা যেখানটায় ছিলাম তারপর পরে উনি আমার একদিন মনে করেন 10টার সময় ডাকে বাসায়, সেকেন্ড ডেতে তখন বাসায় দূরে ওষুধ দিল আমার, হে সেম ওষুধ। আপনি তখন জিজ্ঞেস করলেন না যে আমি জিজ্ঞেস করলাম এটা কিসের? খা, তোর টাকার দরকার, তুই খাইতে থাক, তোর সমস্যা কি? আমি আছি না, তোর কোন সমস্যা হলে আমি দেখুন। আমি চিন্তা করলাম যে 4000 টাকার ভাড়া, 5000 টাকার ভাড়া আমি ছাড়িয়ে দেবো ওষুধের লোক, এটা কি ওষুধ খেলে গুরুত্ব দিনে ভাই এই জিনিসটার ভিতরে। পরে আমি খাইলাম, খাওয়ার পরে কারণ তুই এখানে বইয়ে থাকবি, যাবি না। পরে মানে ঘন্টা 2 পর কত শরীর কি আগের মতন হয়েছে, খাওয়া ম্যাডাম গরম হয়ে গেছে। আমি নামতেছি নিস, কোন একটা বোরকার মতন কেমন যেন মনে করেন এক পথ কি যেন পড়লো বুঝলাম না, ভিতরে গেছে না বোরকার মতন আর কি। ওই পরে গাড়ির মধ্যে উঠলো, উঠতে কারলো চল গুলশাটার গল্ফ ক্লাব আছে, গল্ফ ক্লাবে গায়ে কারো যেন ফোন দিলে এক মহিলা গাইলে হ্যার থেকে দেখতে সুন্দর কিন্তু বয়স কম। এই মায়ের 1 কেজি বিয়ের লয়ে এলো, আই আমার কোলে ব্যাগডালা খুলুন, ব্যাগডালা খুলছি, 12টা বিয়ের গাড়ির মধ্যে উঠে এলো, উড়ে চলেন। তারপরে বনানে ফেলার উপর দিয়ে ভিতরে একটা আছে না ওই অনেক হাউজিং, ওই জায়গায় হিমাইড ওই জায়গায় ভাড়া থাকে, আর বাসায় এলাম। আর গাড়ির মধ্যে ভাই বিয়ার খাইছে, আমার হাতে আমি বিয়ার খাইনি। আমার তেমনি মনে করেন শরীর মনে আগুন যাইতেছে। পরে বাসায় আইলাম, আর পরে আমার রুমে লয়ে গেল। আপনি কি ওষুধের নামটা পুরো সময় কখনো জানতে পেরেছেন যে এটা কি ওষুধ? আপনার দিকে ওষুধটা কিভাবে আসতো? পুরো খোলা অবস্থায় আসতো? খোলা কোন লেবেল নাই, লেবেল থাকলে আমি চিনি হলাইতে পারতাম। আচ্ছা, ওষুধটা কটা দিত? 2টা দিত আপনাকে? 2টা। কালার কি? সাদা একটা আছে যে আপনার কি কালার, মানে কালার সবুজের মতন কি দিয়ে দেখা না। ঠিক আছে বলেন, সমস্যা সবুজ। এটা কি ক্যাপসুল ছিল না ক্যাপসুল সাইজ ছিল? একটা ছিল ক্যাপসুল, একটা ছিল ট্যাবলেট আছে জানেন, মাছের চক্ষু আছে না, মাছের চক্ষুর মতো। ওকে বলেন তারপর। মাছের চক্ষুর মতো এই 2 খাওয়াই দিত আমারে, নিজে খাওয়াই দিত। খা, আমি কইতাম ম্যাডাম কি হবে আমার এটা খাইয়া? তুই আনন্দ পাইতেছিস, টাকা পাইতে আসিস, আর কি চাস? আর তো জিজ্ঞেস করার দরকার নেই, আর তোর তো এত ভাবার চিন্তা নেই। আর আমি তো আছি, টাকার লাগলে তোর টাকা দেবো। একদিন আমার 1 লাখ টাকা একটা বান্ডিল দিয়েছে, তোর খরচা কর নিয়ে যা। আমি আর টাকা ধরিনি। টাকা ধরেনি কেন? 1 লাখ আমার মন পরীক্ষা করতেছে আমার। ও মানে মনে হয়েছে যে মন পরীক্ষা করছে। আমি আর টাকা টেবিলে টাকা পরিয়ে রয়েছে, আমি টাকা ধরিনি। পরে দুজনে আমার বাসা লয়ে গেল, নিয়ে গরু মাংস আসলো আর রান রুটি এই দিলে আমার খাইতাম, মন বলে আমি খাইছে গুনি। খাওয়ার পরে মনে করেন দুজনে আইসে, কেউ গা কাপড় চোপড় ছিল না। আই একটা ইংলিশ ছবির মতন যেবিলে মানুষ ইউজ করে, আমার হেবিলে ইউজ করছে আমারে। আমি তো চুপচাপ মনে করে পড়েছি, ওনার মতন ওনারা যেবিলে চাই করছে হেবিলে দুজনে মিললে কই করছে। আর কোলে আসতে শান্তি জীবনে কিছু পাবি, আমি তো কথা কইনি। আর ভাড়া পাইতেছে অসুবিধা। ওই ম্যাডাম আবার যাওয়ার সময় দিলাম 2000 টাকা আমারে, তোর হিসাব আমার খুশি। পরে মনে করেন যে হ্যাঁ বিদে করে দিয়ে আমি গাগোছল দিয়ে আমার ছাড়িয়ে দিল 2টার সময়, খাওয়া ছাড়িয়ে দিল, জ্বালা ফোন দিলে আই করবো কিন্তু। আর এই ম্যাডাম ফোন দিলে আবি না, আমি ফোন দিলে আবি না। এই ম্যাডাম তো কোনো সব ফোন তো আবি না, এই ম্যাডাম কিন্তু ভালো না মানুষ কয়। আমাকে সামনে ফোন দিলাম, 2 ম্যাডামের মধ্যে একদিন বাজাবাজি হইলো। আমার ওষুধ খাওয়া দিচ্ছে এই ম্যাডামে, আর ওই ম্যাডাম আমার অ্যাড্রেস লই আমার ওই সিস্টা নেই পারছে।
ওনার নাম আর এই কইতেছে এই ফারুক নামে একটা ড্রাইভার আছে, আমার মালিকের লোক সরাসরি দেখা যাচ্ছে তো আমার ড্রাইভার, নাম্বারটা দেন। ওই ম্যাডামে চালাক করে আমার নাম্বার হেদার দেয় না, আর আমি আমার লোক ডাইরেক্ট কথা ওনার লাগে, ওনার লোক কথা হয় না। পরে আমার নাম্বার হয়ে গেলো, সে লই আমার কলে তুমি একটু মার্কেটে আইতে পারবা? আমি বললাম আমি তো আপনার চিনি না, আমি সোনালী ম্যাডাম, ওই যে তোমাকে ডাবল করলে হচ্ছে আমি চিনি না। জি ম্যাডাম চিনছি, কিন্তু আপনার নাম্বার বলেন তোমার, আমি স্ট্যান্ডে এসেছিলাম তোমার মালিকের দিয়েছি। পরে আমি স্কয়ার মার্কেট একটা রিক্সা লয়ে আই পড়ছি, আর ম্যাডাম রে ম্যাডামকে আমি একটা পুরানো একটা গাড়ি কিনি, আমি তোমার দিয়ে দিই, কিন্তু তুমি আমার লগে থাকবা। রাজি কহিলাম গাড়ি আনতে দেখুন, আমি বলছি না ম্যাডাম এত তাড়াতাড়ি আমি ওনার লোক কথা না, ওনারা বাদ দাও, দুজনের ভিতরে টানা টাইম লেগে গেল। আপনি ওই মহিলার কাছ থেকে সরে এসে পুলিশে কেন যেতে পারছেন না? ভাই বাংলাদেশের পুলিশের খবর আপনি জানেন না, আর হাল্লাগা যে সমস্ত লোকের পরিচয়, আমার যে কোনো মামলা আমরা দিয়ে দিতে পারবে, কোন চক্ষু বুঝা হাল্লা যে সমস্ত লোকের পরিচয় আছে। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু ফর পারসেপশন, মানে ওর জায়গা থেকে এটা পারসিভ করাটা খুবই ইজি, কারণ ও যার সাথে ডিল করছে ভয়াবহ রকমের, ওর লেভেল থেকে ভয়াবহ রকমের শক্তিশালী মানুষ, এবং ও কিছুই করতে পারবে না ইনফ্যাক্ট যদি ওকে আইনের মার প্যাচে ফেলে দেয়। আর এই যে ভিডিওটা করে ওনাকে ভয় দেখিয়েছে প্রথম দিকে, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে ভিডিওটা সারা জীবনের জন্য। চিন্তা করে দেখুন প্রযুক্তি আমাদেরকে কতটা বিপদে ফেলতে পারে। এই যে ট্যাবলেট, এটাও একটা প্রযুক্তি, এই যে ভিডিও, এটাও একটা প্রযুক্তি। জি আপনি বলুন। তারপরে ওনারা দুজন গন্ডগোল লেগে গেছে, দুজনের মধ্যে গন্ডগোল, না আমার কেউ ডাকে না, উনিও ডাকে না উনিও ডাকে না, কিন্তু আমার শরীরে আমার অবস্থা হয়ে গেছে, আমার না কোনো কেউ নাম আসলে আমার শরীর ঠিক থাকতেছে না। আচ্ছা, ওষুধ খাওয়ার পর, ওষুধ খাওয়ার পর আমি এমনি মনে করেন নারীদের উপরে নিজেই পড়ছি, যেমনটা তেন আমার ওষুধ দেয় না, কিন্তু ওই টাচ আমার শুধু সারাক্ষণ আমার শরীরের ভিতরে মনে করেন যে আমি গুলিস্তানের হোটেল আছে, কারণ আমি এই জায়গায় যাওয়া শুরু করে দিলাম, কদিন পারতেছি না, প্রতিদিন 4 থেকে 5 জনের লোক আমার মেলামেশা করতে হইতেছে, আমার অনেক টাকা নষ্ট হইতেছে। পরে এক পর্যায়ে অনেক লোক আবার মিট হয়, কিন্তু একদিন তুমি একদিন আমি, আবার নিজেদের ভিতরে মিল হয়, মানে একদিন এই মহিলার সঙ্গে আরেকদিন ওই মহিলার সঙ্গে, হ্যাঁ নিজেদের ভিতরে মনে করেন একটা নিজেরা বই এই জিনিসটা করে। মানে আমার একদম ফোন দিয়ে কাকাকে চুপকারে, আপনি কি পারতেন না নিজের ফোনটা বন্ধ করে দিয়ে ঢাকা থেকে পালিয়ে যেতে? বা ভাই আমার তো ইনকাম ছাড়া আর কোনো কাজ জানি না, কোথায় যে চাকরি পেতাম, পারতাম অন্য একটা প্রাইভেট চাকরি নিতে, আর ফোন বন্ধ করে আমার তো মানুষের কন্ট্যাক্ট ফোনের লাগে, যদি কেউ গাড়ি ভাড়া লাগলো ফোনে আমার যোগাযোগ হয়। মানে ফোনটা বন্ধ করলে তো আপনার এই কন্ট্যাক্ট আর থাকবে না। ওকে বলুন তারপর। পরে এখন নিজেকে ভিতরে একটা কন্ট্যাক্ট হয়, এই মনে করেন আমার মরণের দিকে আস্তে 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 আমি গেলাম। এখন মনে করেন আমার রেগুলার এই মেডিসিনটা নিতে, রেগুলার মনে করেন হেরাই আমার দিয়ে দিত। মানে মেডিসিনটা কি চেঞ্জ করতেছিল নাকি একটা মেডিসিন মনে করেন উনি আবার দিতে কি লাস্টে ঘুরে এলো, নতুন যে ম্যাডাম সোনালী ম্যাডাম, উনি দিল কি একটা সুইং গাম, একটা ট্যাবলেট, একটা সুইং গামটা চাবাইতে হইতো, খাওয়া গিললে হারান যাবে না, চাবাইতে খালি মোহে রাখতে পারে, চাবাইতে হবে, এই ফেলান যাবে না। আর ট্যাবলেটটা দিতে মনে করেন পানি দিয়ে খাওয়া, তারপর সুইং গামটা আস্তে আস্তে চাবাইতে থাকো। সুইং গামটার গায়ে আমেরিকান সিল দেওয়া, ফ্ল্যাগ আছে না আমেরিকার ফ্ল্যাগ দেওয়া আছে, আমি দেখছি। কিভাবে ওকে অবিশ্বাস করবেন বলুন তারপর। এই জিনিসগুলো আপনাকে দিত কন্টিনিউয়াস, মানে এখন দুটো দিকে আমার এগুলো চলতে আছে। কতদিন পর হতো এটা? মানে ওনার দরকার হলে উনি দিত, ওনার দরকার হলে উনি দিত। সপ্তাহে কয়বার আপনাকে এই ধরনের মেডিসিন নিতে হতো? 4বার তো মনে করেন ধরে 4বার হইবি। অন এভারেজ সপ্তাহে আপনি 4বার এই ধরনের মেডিসিন নিতেন? মনে করেন বৃহস্পতিবার অত উনি, মানে শুক্রবার উনি, মানে 2 দিন ওনাকে থাকতেই। এবং আপনার সঙ্গে যখন এদের সম্পর্ক ওটা হতো তখন কিরকম, এই আপনি যেটা বলছিলেন প্রথম দিকে 2 ঘন্টা ব্যাপার, এগুলো কি এরকমই? 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার থাকতো, কোন রকম কমতি না। 2 ঘন্টার ভিতরে আমার কোন রকম নষ্ট হইতো না। এবং এই 2 ঘন্টা 2.5 ঘন্টা করে ওনাদের সঙ্গে মিশতে হইতো? মিশতে থাকতো, ওনার মতন, মানে সোজা কথা ইংলিশ ছবি। এখানে আপনার কোনো রোল থাকতো না, যা করার ওনারাই করতো, খালি আমি শুয়ে থাকতাম এই বেডে। পরে আস্তে 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 মনে করেন আমি, আপনি কি বুঝতে পারছিলেন যে আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসছে, বা হঠাৎ করে আসে নাকি ধীরে ধীরে আসে? না, হঠাৎ করে পারে আদিত দিয়ে আমার শক্তি কমে যায়, বইয়ে পড়তো হঠাৎ করে, দাঁড়ায় বেশিক্ষণ আসলে পাওয়া যায়। কয় মাস পরে বুঝলেন এই সম্পর্কে? 3 মাসের পর মাথায়, 3 মাসের মাথায় আপনি বুঝলেন। তখন কি আপনি কি করলেন বোঝার পর? আমি মনে করেন 500টা ফার্মেসির পরামর্শ নিলাম, আমারে ক্যালসিয়াম ওষুধ দেয়। ফার্মেসির সাথে, ডাক্তারের সাথে কথা বললেন না? না। কেন বললেন না? ওই ফার্মেসির কথা খুব বিশ্বাস করে, কোনো অসুবিধা হলে আমি হাটদারে যাই। ফার্মেসি, এটা কিন্তু আমরা অনেকেই করি, আমরা ডাক্তারের কাছে না গিয়ে ফার্মাসিস্ট যারা আছে ওদেরকে বলি, ওরা একটা মেডিসিন আমাদেরকে দিয়ে দেয়, এবং সেটা আমরা বিশ্বাসে ঘিরে ফেলি। মেডিসিনের রিয়াকশন যে কতটা ভয়াবহ রে ভাই, আপনারা প্লিজ ডাক্তারের পরামর্শ ছাড়া কারো কাছ থেকে, ইভেন অনেকেই এটা করেন যে একটা সময় একটা ওষুধ দিয়ে দিয়েছে, ওটা দিয়ে ভালো হয়েছে 2 বছর আগে, সুতরাং 2 বছর পর একই প্রবলেম দেখেছে, ওই ওষুধ খেয়েছে এবং এটা রিয়াকশন ভয়াবহ হয়েছে। অনেকেই এই ভুলটাও করেন, প্লিজ এটা করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই নেবেন না, এবং ডাক্তারের পরামর্শ নেওয়া ইদানিং অনেক ইজি হয়ে গেছে, সুতরাং প্লিজ এই কাজটা করবেন না। ফার্মাসিস্টের পরামর্শ তো অবশ্যই নয়, কারণ তারা মেডিসিন বিশেষজ্ঞ না, সুতরাং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো মানেই হয় না। বলুন, আপনি এটা করতেন?
হ্যাঁ। ক্যালসিয়াম ট্যাবলেট দিল, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু। B54 আর সিবিট এগুলি সবসময় কন্টিনিউ দিল আমার, B54 আর সিবিট। নাম ওষুধের নামটা মনে আপনি কি আছে? তখন কি বুঝতে পারছিলেন যে আপনি যে এই যে ওভারডোজ সেক্সুয়াল মেডিসিন নিচ্ছেন সেটার কারণে আপনার এরকম হচ্ছে, তখন কি হ্যাঁ। বুঝতে পারছেন এটা? ওই ফার্মেসিয়ার আমার কইছে যে আপনি এত যাইন না মানুষের দ্বারে। আমি ওনারা কইলাম জিনিসটা ওই সময় একটু হালকা একটা টাচ দিলাম যে ভাই আমি এই 2 মহিলা ছাড়াও কি আপনি ওই যে হোটেল টোটেল গুলোতে যেতেন? হ্যাঁ মাঝে মাঝে আমার প্রায় সময় মনে করেন যখন দেখছি যে আমার উঠতে গেছে তখন আমি দৌড়তে হেঁটে কাছাকাছি, তো গুলিস্তান আমার স্টেশন কাছাকাছি। মানে এই 2 মহিলা ছাড়াও আপনি অন্যান্য মহিলার সাথেও মিশতেন ওই সময়টাতে? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এটা বুঝতে পারলেন, বুঝতে পারার পরে আপনি কি করলেন? শুধু এই আয়রন ট্যাবলেটটাই খেয়ে গেলেন? আপনি ওনাদেরকে বলতে পারতেন না যে আমার সমস্যা হচ্ছে শরীরে? আমি ওই ম্যাডাম কথা কেন কম, কিন্তু ওই কথা বললাম। মানে সেকেন্ড ম্যাডামকে বললেন? হ্যাঁ, বলেন। বললাম আমার ঠ্যাং ঠুং তো ভাঙ্গে শুয়ে, আমি তো আসতে পারি না এখন ঠিক মতন, শক্তি পাই না। আর তারা তো একটা মেডিসিন আমি আনাই দিতে আসি, এটা খালি ঠিক হয়ে যাবে, কিন্তু অর্ধেক তুই যাইতে পারবি না, একদিকে থাক পারি না, তুই কিন্তু পঙ্গু হয়ে যাবে। উনি আমার এই শব্দটা কইছিল যে তুই কিন্তু পঙ্গু হয়ে যাবে দুদিকে ধরলে, আমি তোর মেডিসিনটা আনাই দিতে আসি তোরে। আমি ওই মহিলা আপনাকে টাকা দিত? হ্যাঁ, দোনো আমার টাকার খেলা খেলে বাইরে, বিশেষ করে না টাকা আইতেই আছে দোনো দিক দিয়ে, না চাইতে টাকা। আর আমি তো মনে করি টাকা পেয়ে তো মনে করি সব বিল্লে গেছে, মানে সংসারে যেটা পাইতাম সেটা তো মনে করতে পাইতে আছে, টাকা পাইতে কোনো কিছু মাথায় নাই? কোনো মাথায় নেই। আর গাড়ি ভালো হইতেছে, আমার চাকরি খারাপ, আমার চাকরিতে কোনো সমস্যা নেই, সবকিছুই পাচ্ছে না? সব আমার সব ঠিক আছে। আমার মালিকের কাছে আমি ভালো রইলাম, আমার চাকরি আমার ঠিক রইলো, আমার সংসারে যে জিনিসটা আমি চাইতাম সেই জিনিসটা ওরা আমার দিতে আছে, তাতে আমার পিছনে টাকা নেই, কিছু শুধু নেই। চিন্তা করেন নাই যে ওষুধের কি হতে পারে, রিয়াকশন কি? না ভাই, এটা মাথা ঢুকে নেই আমার। ওষুধের রিয়াকশনটা কি? ওর 40 বছরে ওর যে ভিডিওটা আমরা দিয়েছি, প্রথম যে ভিডিওটা এবং এখন আজকে যে অনুষ্ঠান চলাকালীন যে ভিডিওটা আমরা দিয়েছি, একটু দেখে আসুন। ওকে দেখে মনে হবে না যে ওর বয়স কত বলছিলেন আপনি? 40। ওর দেখে মনে হবে না ওর বয়স 40। এবং ও যেভাবে হাঁটে, ওর বাম হাতে কোনো কিছু ধরার শক্তি নাই। আর স্ট্রোকের গল্প তো একটু পরে হয়তো বলবি। মানে ওকে শেষ করে দিয়েছে। ইনফ্যাক্ট কোন জিনিসের একটা সময়ের সাথে যাওয়ার একটা ব্যাপার থাকে, বলেন না যে ওই যে দ্রুত চার্জ হওয়ার একটা ব্যাপার। লাইক আপনার মোবাইলের ব্যাটারিটা যদি আপনি যেটা আপনার 20 মিনিটে হওয়ার কথা চার্জ, সেটা যদি আপনি 2 মিনিটে করেন, সেটা কিন্তু খুব বেশিক্ষণ আপনাকে সার্ভিস দিবে না। শরীরটাও এরকমই, সেটাকে বুস্ট আপ করলে সেটার পাওয়ারটা কিন্তু যেটা আসলে ওই সময়ের সাথে জড়িত, সেটাকে সুইচ করে করা হয় এবং পরবর্তীতে এটা কিন্তু আপনার সাধারণ জীবনযাপন করতে দিবে না। এবং সেটাই হয়েছে ওর ক্ষেত্রে। ওকে, তারপরে কি হলো? আপনি কন্টিনিউয়াসলি যাওয়া শুরু করলেন। সপ্তাহে আপনাকে অন এভারেজ 4 বার, মানে এই এই জনের মেডিসিন আপনাকে নিতে হতো। 3 মাস পরে আপনার হাঁটুতে বল পাওয়া কমে গেল। তারপর দাঁড়া থাকলে পড়ে যেতাম। দাঁড়া থাকলে পড়ে যেতেন। আচ্ছা, তারপর পরে আমি গুরুতর আমি করলাম কি, যে অ্যালোভেরা আছে, অ্যালোভেরা খাওয়া শুরু করলাম। একজনের পরামর্শ কত আমার ক্যালসিয়াম শর্ট। ওকে, আমি প্রতিদিন 4 গ্লাস করে অ্যালোভেরা খাইতাম গুলিস্তান দিয়ে। অ্যালোভেরা মানে যে ম্যাক্স করে দেয় যে রাস্তায়, যেটা ঘৃত কুমারী বলে অনেকে, যেটাকে মানে পিচ্ছিল যেটা বলে, এটা খাওয়া শুরু করলেন। এটা খাওয়ালে আপনার স্ট্যামিনা বাড়বে, পার ক্যালসিয়াম ফিরে যাবে। আমি খাওয়া শুরু করলাম। আমি ওটা প্রতিদিন খাইতে আছে, কোনো মিস নেই। আর বেলের শরবত। পরে মনে করেন আস্তে আস্তে আমার একজন অপু বললে পরিচয় হইলো, ওটা ময়মনসিংহ ত্রিশাল। উনি গান বাজনা লাগে জড়াই থাকে বেশি। আচ্ছা, তো অপু ভাই আমার খুব ভালো পায়, খুব স্নেহ করে আমার। আচ্ছা, হ্যাঁ, মনে করেন বৃহস্পতিবার দিনকে ময়মনসিংহ যায়, শুক্রবার দিনকে আবার হ্যাঁ লই আইতে হয়। একটা ভালো একটা ট্রিপ আমার মিললে গেল আমার। আচ্ছা, তখন আগে আমি সারা একটা উপায় পাইছি যে আমি সরে যেতে পারি, আচ্ছা, কারণ আমার তো রেগুলার গাড়ি ভাড়া হয়ে গেছে আমার। জি, অপুবার লাগে আমি মনে করেন সময় দেওয়া শুরু করলাম। আচ্ছা, বৃহস্পতিবার যাই, শুক্রবার মনে করেন হ্যাঁ লই আবার ঢাকা ফিরি। পরে উনি আমার ম্যাডাম আমার ডাক ম্যাডাম তুই একটু আয়তো বাসায় বৃহস্পতিবার দিনকে। আচ্ছা, আমি কিছু আমার এই সময়টাতে আপনি কি ওই ম্যাডামের সাথে আর অন্য কোন ছেলেকে আপনার মতো করে মিশতে দেখেছেন? বহুত ভালো ভালো ঘরের পোলাপান হার লাগে দেখা করতে, উনি নেশা করতে অনেক বেশি। ভালো ভালো ঘরের পোলাপান দেখা করতো, কিন্তু এই ধরনের সম্পর্কে জড়িত কিনা তাদের সাথে আমি তো সামনে সামনে দেখিনি, কোনো সামনে দেখেন নাই। আচ্ছা, বলেন। তারপরে উনি আমার ডাক কিনে 2টো ওষুধ খাওয়াই দেখো, আজকাল বৃহস্পতিবার বুঝোস কিনলে ওষুধ খাইছে, রাত্রে তোরা থাকতে হবে। আমি হওয়া আমার তাতে বাসা লাগে, বাসায় রেস্ট করে দুপুর বেলা খাওয়া দাওয়া করে বিকেলে একবার আমি বাসায়। আচ্ছা, এর মধ্যে অপু ভাই ফোন দিচ্ছে যে ফারুক ভাই আমার তো বাড়ি লয়ে যাওয়া লাগবে, আমার মা অসুস্থ। আমি তো ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন, আপনি বাসায় থাকেন, আমি গাড়ি লিয়ে আইতে আছি। ও ওষুধ খাওয়া অবস্থায় আমি হ্যারো লিয়ে মনে করেন যে বাসায় গেলাম, হ্যারো লইলাম, গাড়ি চালাই হ্যাঁ বাড়ি গেলাম। তো যখন আমার গেছে তখন আমার লাগে মাংস পাকাইছে আর রুটি বানাইছে, রুটি পিঠে কন হেরে বানাইছে। আমার ওই ওষুধটা আগে খাওয়াই দিচ্ছে, আমার শরীরটা আপনি আগুন হয়ে রয়েছে। তখন আমার রুটি পিঠে আর গরুর মাংস জানতেছে না, আমি খাইয়ে মনে করেন যে টাইটটা বেশি দূর আইতে পারি না, এর মধ্যে মনে করেন পড়ে গেছে রাস্তায়।
ওটা খাওয়ার পরে পড়ে গেছেন। এর আগে আপনার মেডিসিনটা খাওয়া ছিল? মেডিসিনটা খাওয়া ছিল। মেডিসিনটা আপনার কাছে থাকতো? না না, উনি আমার খাওয়া দিয়েছে, রাতে খাওয়ানোর কথা কই, কিন্তু আমি তো ওনারা থাকেন নাই? আমরা এই পড়ছি। আচ্ছা আচ্ছা, মেডিসিন খাওয়ার পরে আপনি চলে আসছেন? আমি খাইয়ে মনে করেন চলে এই পড়ছি, আমি উপবের মমি সিং এই পড়ছি। ওকে, তারপরে আপনি ওইটা খাওয়ার পরে পড়ে গেছেন? না, এই গরুর মাংস খাইছে, রুই বিড়ে খাইছে, খাইয়ে মনে করেন আপনি জানতে আমরা লইয়েছেন না অত দূরত্ব, খালি একটা মোর ঘুরে আমি গাড়িতে আইসে মতো দেখে আমার 2 পায়ের আড়িতে রক্ত মানে খিসে বের লয়ে যেতে স্যার, আমি খিচে ধরেছে, খিসে ধরছে। তখন আমি ভয় পেয়ে আমি মানে গাড়ির দরজাটা খুলে এসিটা সারিয়া আমি একটু শুয়েছি, শোয়ার পর দিয়ে আমার হাতার পা কোনোটা লড়ে না, হাত পা কোনো কিছু নড়ছে না। তারপরে মনে করেন হাতটা মনে করেন যে কোন দরজার গেটটা খুললাম, এক সাইডে কাইতে পড়ে গেছে, যাতে কেউ আপনাকে দেখতে পারে। হ্যাঁ দেখতে পারে। এই চিন্তা। আপনার সাথে ঘটনাটা কবে ঘটলো, কবেকার ঘটনা এটা? আজ থেকে কতদিন আগের ঘটনা? 8 মাস। আজ থেকে 8 মাস আগের ঘটনা? 8 মাস 10 দিন হইতে পারে এরকম। হ্যাঁ। আচ্ছা বলেন, তারপর? তারপর পড়ে গেলেন আপনি? আমি গেটটা খুললে এক সাইডে কাইতে পড়ে গেছে, তার আশেপাশের লোকজন দেখে আমি পড়ে আমি ঠ্যাং ঠেবিল করতে আছে, লড়তে পারি না। পরে অপু ভাই আপনি ড্রাইভার জানে কেমন করতে আছে, তাড়াতাড়ি ধরে অপু ভাই আইসি। আর ফারুক ভাই কি হয়েছে আপনার? মাথা পানি ফুনি দিয়ে একটা প্রেশারের ওষুধ খাওয়াই দিলে আমার লই গেল ময়মনসিংহ মেডিকেলে। আচ্ছা, ব্যান গাড়িতে করিয়া নেওয়ার পরে আমার কিচ্ছু লাগে না ভাই, বিশ্বাস করেন। আমি মেডিকেল নেওয়ার পরে আমার 2টা থেরাপি দিলে ওই ডাক্তার ম্যাডামই জাগাইছি, আমার ঠ্যাং শক্তি পড়ছে। আর আমি তো হাঁটতে ওকে কি স্টক করলেন আপনি? আমার তো ভয় পাওয়া যাচ্ছে না। আপনি তার মধ্যে মালিককে ফোন দিতে, হে একটা গাড়ি লই আই পড়ছে, আমাদের গাড়ি বহুত গাড়ি হয়নি, হে আই পড়ছে, কই কই তোমার কি এত দূরে তো খবর দিয়ে লোকজন লইলা। পরে আমার কিছু আর হলো না, আমি আবার হারলে ঢাকাই গেলাম। ডাক্তার আপনাকে টেস্ট দিল না? ওখানে সেটিক চলতেছিল, আর ঘটনা তো শুক্রবার কথা বন্ধ। আচ্ছা, বৃহস্পতিবার কথা শুক্রবার তো আমার স্টক হলো সিটি স্ক্যান। সিটি স্ক্যান হ্যাঁ ব্রেনের, কিন্তু এগুলো অনেক বন্ধ, কোনো খোলা নেই, খালি হাই দিতেছে। ইসিজিটা পারছিলাম 80 টাকা লাগছে, ওইখানে করে ফেললেন তো? আপনি ইসিজিটা রিপোর্ট ভালো ছিল আমার, আর কোনো সমস্যা ছিল না। আচ্ছা, পরে মনে করেন আমি আইলাম, আইয়ে মনে করেন ঢাকা আইলাম, আর পর ওই ম্যাডাম যে ইস্যু ম্যাডাম ফোন দিছে, তুমি এগুলো সিটারি করলে কাম করলাম। তারপর আমি বললাম যে ম্যাডাম একটা মিথ্যা কথা করলাম, আমার বাড়ি একটা অসুস্থ ছিল, যাক তুমি আমার আপন লোক, তোমার কথা বিশ্বাস করতে হইবে। পরে ওই ম্যাডাম এসে আমার লোক আগে ঢুকে, পরে আবার ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে তুমি আমার বাসায় আও। বাসায় গেলাম, হারলাম, সারা রাত্র রইলাম ওই জায়গা। পরদিন আমার ছাড়িয়ে দিল, আমি স্টানে এলাম, আর পরে আমার স্টানে সবাই মোটামুটি জানাজানি হয়ে গেল জিনিসটা। মানে আমার বন্ধু মহলার যারা আছে মোটামুটি 1 কান 2 কান করে মনে সরাই গেছে, ফারুক আগের ফারুক নাই, নষ্ট হয়ে গেছে, ও হোটেলে যাওয়া যাচ্ছে। মানে আস্তে আস্তে জানলো কিভাবে জিনিসটা? মানে আমার মতন তো বহুত লোক হোটেলে যায়, হয়তো কেউ আমার দেখে ফেলাইছে। আচ্ছা, আমি পলাই গেছি, ঠিক আছে, কিন্তু আমার মতো অনেকে তো ওখানে যায়। আচ্ছা, ফারুক আর ভালো নাই, ও নষ্ট হয়ে গেছে, ও খারাপ হয়ে গেছে। পরে আমার জানাজানি হয়ে গেলে, তারপরে মালিক সমিতি আমার ডাকছে, মালিক সমিতি, হ্যাঁ, যে তোমার ব্যাপারে অনেক ভালো কোম্পানি নিজেকে আমাকে আছে, ভালো আছে, কিন্তু তুমি বর্তমানে তুমি কি করতে আছো, তুমি বাড়ি চলে যাও, চাকরি করিও না, কদিন রেস্ট করে তারপর আও। পরে আমি বললাম যে আমার মাফ করে দেন, এবারের মতন আমি আর কোনো সময় এই কাজ করবো না, কাজটা মাফ করে দিলাম। আমাকে তো একটা ইউনিয়ন আছে, পরে আমাকে যে ইউনিয়ন আছে আমার হাতে উড়িয়ে দিয়েছে যে আপনি ফারুকের কি বিচার করবেন করেন, ফারুক আজকাল ওদিকে যাওয়া শুরু করছে, তখন বদনাম করতে আছে। পরে আমার বলে সত্যি ঘটনা তুই ওদের কি লেগে যাস। তবে আমি সভাপতির বললাম যে ভাই এই ঘটনা আমার লাগতে ঘটতে আসলো, কারণ আমি তো ভাই বিপদে পড়ে, আমি নিজের দিয়ে কিছু করতে আসলাম, মন দিয়ে আমি ইচ্ছে করে করতে আসলাম, ঐতিহ্য আছে। মানে ওই ভদ্র মহিলা দুইজনের ঘটনা বললেন? একজনের কথা কইছি। একজনের কথা বললেন, যে মহিলা আপনাকে বাধ্য করছে? প্রথম যার কথা কইলাম। আচ্ছা, পরে করলাম কি ঠিক আছে আমি ব্যবস্থা নেব, তুই বদলি তোর জন্য ম্যাডামের জন্য ডাকবেন না, তুই আমার ডিউটিটা আমার দিবি, আমার সভাপতি কইলো। আমি বললাম হ্যাঁ তুমি আমার ডিউটি এতগুলো টাড়িয়ে তুমি মারিয়ে খাইতেছো আমার এখন। মানে ডিউটি সে চাইলো আপনার কাছ থেকে? ঠিক আছে তোর যাতে এগুলো করতে আমার ডিউটিটা দে, তুই যে কত পারে আমি দেখুন, তোর যাওয়া লাগবে না, তুই রেস্টে থাক। আমার চেয়ার সুরে ভাইয়া হিরোইন মতন হয়ে গেল কিছুদিনের ভিতরে। এখন তো মোটামুটি দেখান আমি এগুলো আসলাম না, আরো খারাপ হয়ে গেছিল, আমার আড্ডিতে বাইরে গেছিল। এই সবার নজরে পড়ছে যে কি পুরো কি হয়ে গেল, হিরোইন মানে সবার মোহে মোহে আমি নেশা করতেছি সমানে। বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা আরো একবার। এই গল্পটা শোনার প্রেক্ষাপটে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কারো কারো মনে আপনাদের মনে হয়তো বা রোমান্সের জায়গাটা থেকে এরকম ফান কিংবা ফাজলামো জায়গা থেকে হয়তো বা এই কথা আপনারা হয়তো বলতেছেনও, যে কথাটা যে সভাপতি একটু আগে বলেছে এই ধরনের কথা। বাট দ্য থিং ইজ নট লাইক ইজ সেক্স, এটা না। অফকোর্স ইটস আ ক্রাইম, এটা একটা অবশ্যই অপরাধ, অনেক বড় অপরাধ, এবং একটা মানুষের স্বাভাবিক জীবন নষ্ট করে তাকে নিংড়ে তার জীবনের সঞ্জীবনী শক্তি বের করে নিয়ে নেওয়া অবৈধভাবে, এবং একজন মানুষের গচ্ছিত সম্পদ নিয়ে গেলে যেহেতু অপরাধ হয়, আর একজন মানুষের পুরো জীবনটাকেই যদি এভাবে নিয়ে নেওয়া হয় নিংড়ে, সেটা কত বড় ধরনের অপরাধ হতে পারে, সেই জায়গাটাকে আপনারা ফোকাস করুন। এবং সেখান থেকে এই আজকের এই জীবনের গল্প প্রচার করে আপনাকে সচেতন করার চেষ্টা আমরা করছি। আমরা আবারও 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পরে আবারও ফিরে আসবো এই
ভদ্রলোকের কাছে। উনি হচ্ছেন ফারুক। আজকে তার জীবনের গল্প আপনারা শুনতে পাচ্ছেন। ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এন্ড প্লিজ আপনারা পেজটিতে লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং এই পেজটি থেকে আপনি আমার যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন। এবং আপনারা জানেন যে আমি খুব সম্প্রতি নতুন আরেকটি অনুষ্ঠান শুরু করেছি, যেটি প্রচার করা হচ্ছে শনিবার বিকেল 3টায়। এই অনুষ্ঠানটি আমার অন্তরের একটা অনুষ্ঠান। অনুষ্ঠানটির নাম হচ্ছে জননী। আপনাদের সবারই একবার করে মায়ের প্রতি ভালোবাসা থেকে এই অনুষ্ঠানটি শোনা উচিত। শনিবার বিকেল 3টায় শুরু হয়, 3:10 থেকে 4টা পর্যন্ত, 1 ঘন্টার খুবই অল্প সময়ের জন্য। এবং নিশ্চয়ই আপনারা অনুষ্ঠানটা মিস করবেন না। জননী প্রতি শনিবার বিকেল 3টায়। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরবো ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। ফারুক রয়েছে আজকে জীবনের গল্প বলার জন্য। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফারুকের কাছে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন জীবনের গল্প 2 বইটি বাজারে পাওয়া যাচ্ছে এবং আপনি যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন করবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি 16297 এই নম্বরে। বইটি আপনি রকমারি.com থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 150 টাকায়। হ্যাঁ, আমরা ফারুক কথা না বাড়িয়ে আবার আপনার কাছে ফিরছি। তারপর সভাপতি করলে আমি রাজি শুনছিলাম প্রতিদিন আমার 1,500 টাকা নষ্ট হইতেছে। আমি কোন রকম আমি লগালগ মিথ্যা কথা শুরু করলাম যে না, আমি এই সময়ের মধ্যে নাই, কান ধরলাম। আপনারা যত দিকে আমার ধ্যান ঠ্যাং পিঠে ভেঙে গেলাই দিন, আর লোক ফিট করে যেতে আমার অনেক পাইতাম, আটকে পুলিশে দিয়ে দেবে, আমি হোটেল বাদ দিয়ে দিলাম। না করলে পরে পেলাম আমি আমার প্রতিদিন 1,500 টাকা আমি নষ্ট করতে রাজি না। পরে এক পর্যায়ে ওই ম্যাডামে যে প্রথম যে ম্যাডাম নিল উনি মনে হয় বাইরে চলে গেল। উনি তো এনজিওর লোক জড়িত, দেশের বাইরে চলে গেল। আমার জন্য যাইবে আমার ডাকছে এয়ারপোর্টে। উনি যে যাইবে আমার কয় উনি ব্যাগটা গায়ে তুলিয়ে চলে এয়ারপোর্ট চল। এয়ারপোর্টে আসলাম, আমি গাড়িতে যে আমার যে ঘটনা গুলি করছে এগুলো আপনারা কইতেছি। দেখ, আমি তোর ভালো চাই, তুই বেশি করিস না, তোর জীবনটাকে তুই খুয়াবি, তোর ভালো চাই দেখে আমি আইলে তোর লোক ভালো জিনিস তুই খাইলে আবার ঠিক হয়ে যাবি, সব ঠিক হয়ে যাবে। তারপর তোর বাইরে চিকিৎসার লোক পাঠাবো, তুই ম্যাডামের দ্বারা আর যাবি না, তোর কিন্তু ম্যাডাম পঙ্গু বানিয়ে হেলাইবে। উনি কথা কিন্তু আমি জিনিসটা বুঝতে পারতে পারিনি ভাই, নলেজে ঢুকে নেই আমার। হ্যাঁ, তোর আমি কিছু টাকা দিয়ে যেতেছে, তুই 1 মাস ফুল ঘরের মধ্যে খাবি আর ঘুমাবি, কোথাও যাবি না। উনি আমার 20,000 টাকা দিয়ে গেল। আমি জানি আমি হুনি তোর তোর পিছনে কিন্তু আমার লোক লাগাই না থাকবে। উনি যা করলো আমি সবাই হা হা করে গেলাম। তারপর উনি গেল গিয়া স্টকটা আমি করে ঢাকা মেডিকেলে যাওয়া লাগছে। ওই ম্যাডাম আমি একটা ফোন দিয়েছিলাম, দ্বিতীয় ম্যাডাম, ম্যাডাম আমি তো স্টক করছি, আমি তো ঢাকা মেডিকেলে, তুই কোনো চিন্তা, তোর যত চিকিৎসা যত টাকা লাগে আমি দেবো, থাক। এই রাত্রে আমাদের কথা কথা সকালবেলা ঠিক উনি আইসি, একটা বোরকা পরিয়া আমার পাশে খাড়াইছে, আমি চিনতে পারিনি। উনি আমার অনেকক্ষণ ধরে আমার টাকা দিল আমার নাকমুর দিকে, দেখে মাথা রেবিল করিয়া চলে গেল, কিন্তু আমি চেহারা দেখতে পারিনি, চক্ষু দেখছে খালি। কত সে রাত্রে, আর ওই সময় আমার বউ আমার লগে। মানে জানতো যে আপনি ধরনের পেশার সঙ্গে জড়িত আছেন? না না না, হাল্লা তো আমার কোনো সম্পর্কই নাই না। যে ইউনিয়নে তখন আমি স্টেক করছি, তখন লগালগ আমি মনে করি মানে খুব কাছের মনে করি এখন ফোন দিয়েছে রাত্রি যে ভাই আমার শরীর অবস্থায় বিলে। আর সকালবেলা আমার বাসায় পড়ছে, সিএনজিতে করে আমার ঢাকা মেডিকেল লইছে। এটা কি আপনার সেকেন্ড টাইম স্ট্রোক? জি জি, সেকেন্ড টাইম স্ট্রোক। তখন ওই যে আমাকে ইউনিয়নে কাগজপাতি দেওয়া থাকে, আর সবার আপন জনের নাম্বার টাম্বার মোবাইল নাম্বার এটার মধ্যে দেওয়া থাকে। ওই সময় আমার বোন নাম্বার দেওয়া আসল আমার, আমার ডিভোর্স হয়নি। ওই কাগজপত্রের মধ্যে ওই নাম্বার খুঁজে দেবে, আমি ছোট ভাইয়ের নাম্বার এই সব পাইছি। ওই সবার ফোন দিছে, বাড়িতে যখন ফোন দিছে তখন আমার মা মনে করছে আমার কাছে অনেক টাকা আছে, আর এটা আমি জিরো, কিছু নেই আমার লাগে। পরে আমার বোন লাগে, আমার মাল লাগে বাজাবাজি হলো মেডিকেলে।
বউকে এখানে চিকিৎসা করা আমার স্বামী তালাক দিতে কি হয়েছে আমি হারে ছাড়বো না। আর মা গা তোর আর বিশেষ করে তুই এত এত কাহিনী করছিস আমার পোলার লাগে, আমি আমার পোলা নিয়ে ঢাকা নিয়ে বরিশাল নিয়ে চিকিৎসা করাবো। লাগলো দুজনের ভিতরে, ডাক্তারে আমার নাম কেটে দিল যে আপনাদের ঝগড়া লোক আশেপাশে রোগীর অসুবিধা হয়েছে আছে, আপনি রোগী লয়ে যান। পরে আমার বরিশাল লয়ে গেল, নিয়ে আমার মনে করেন যে এই বরিশালে যাওয়ার পর মনে করেন শুরু হলো অত্যাচার। আবার সে অত্যাচার মায় বাপে কইতেছে যারা মসজিদের সামনে হালাইতো, হালার ফলে অনেক অন্যায় করছে জীবনে। মানুষের নামাজ পড়ে যাইবে আর দোয়া করবে, এই পাপের ফসল। প্যারালাইসিস মানুষের ভালো মানুষের হয় না, এগুলো প্রায় জায়গায় হারা গেছে পাপিষ্ট। মসজিদের সামনে হয়তো মানুষের যাইবে আর দোয়া করবে, এতে ভালো হয়ে যাবে। এটা আপনার এলাকার লোকজন বললো? আমার বাপে বললো। আপনার বাপে বললো এটা? হ্যাঁ। পরে মাই রাজি হইলো, পরে একটা তেরফল মসজিদের ঠিক দরজাটার সামনে হলো, রোদের মধ্যে শুয়ে তার আমির মধ্যে হইয়ে থাকতাম। বাগামারের তেল আসলো, তেল তেল সাপের তেল, এতে আমার পাউডার আপনি দেখাতে পারলো একটু বুঝতেন ভাইয়া। এই দেখান পড়ছে কেমন ঠান্ডা রে, একটু একটা মিনিট। দেখছেন পুড়িয়ে ফেলে ওই তেল মেখে রোদের মধ্যে হালা যায়, চামড়া ফুললে উঠতো আমার। ওই তেল দেওয়ার পরে চামড়া ফুললে ঠোঁস ধরে উঠতো, পানির লোকে সিলেতাম কেউ একটু দাঁড়া হইতো না। পরে ভাইয়া আমার খুব খারাপ লাগতেছিল যে আমার হার্টের মধ্যে আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে গেল। এই দেখে জিনিসপত্র দেখে কোথাও আমার মেডিকেলে ভর্তি করবে। আমার বউটার আমি খারাপ করে ভালো করে করছে জানেন, আমার ইউনিয়ন থেকে টাকা উড়েছে। হ্যাঁ, ও আই আমার চিকিৎসার দায়ভার লইলো যে আমার স্বামীর আমার হালাত জীবিত হোক, একটা মানুষকে আমি বাঁচানোর চেষ্টা করে যাই। আর ওই 4,000 টাকা অর্ডার আছে আমি তো জানি না, ওকে তোমার সমিতি দিয়ে 4,000 টাকা দিছে। আমি আগের কথা ভুলে গেলাম, যা ও আমার পাশে দাঁড়াইছে তো। পরে 4,000 টাকা সিটি স্ক্যান করলো, রক্ত পরীক্ষা করলো, আমার সবাই ধরে নিয়েছে যে আমার অন্য কোনো রোগ হয়েছে। হ্যাঁ, পরে রক্ত পরীক্ষার মধ্যে কিচ্ছু পাইলো না, ফ্রেশ। আমি ভয় পেয়ে গেছিলাম, রক্ত পরীক্ষার কথা হয়নি, পাওয়ার যদি যায় কিছু একটা। হ্যাঁ, পরে আমার ওষুধ পানি কিনে টেন দিয়ে আমার বউ আমার গেল গিয়া, আবার চলে গেল। হ্যাঁ, চলে গেল, হার মতো চলে গেল। সবাই আমার মনে মধ্যে সন্দেহ থাকলে কি আমার মনে ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে। মায়ের বলে মা আমার একটা পুঁই শাক আর ঢ্যাঁড়স খাওয়া খালি। হ্যাঁ, এই দুটো জিনিস আমার কারণে কোনো লজ্জত মজ্জত নাই। আমি তো মনে করি একটা কথা বলে লাগালে কথাটা এমন ভাবে কয় আমার খুব কষ্ট লাগে মনের ভিতরে। আমি বললাম মা আমার ভাত নরম করে আমি চাবাইতে পারি, আমি কথা কইতে পারি, কথা কইতে পারিনি। এত বেশি দুর্বল হয়ে গেলেন আপনি? এত দুর্বল হয়ে গেলাম, আমি ভাত খালে মুখে পড়ে যেত। মারে বললো মা নরম করে ভাত রাঁধতে আমি গিলে লেতে পারি। কোনো সারা পেলাম না, মানে কি যে শুরু হলো যে আমি মনে করি বাংলা ছবির ভিতরে অভিনয় করতে আছি। পরে পাশের পাশের এক মহিলা এ করে, দেখ ভাই তুই এনে থাকো, তোর জীবন দাঁড়াবে, তুই ঢাকার বান্ধব ঢাকা যা, মরিয়ে গেল আল্লাহর দুনিয়া, ওখানে মানুষ পাবি, তোর দাফন করে দেবে যা, আর এনে থাকলে তোর লাশটা পচাইবে, তুই থাকিস না। তখন আমি এলাকার দাদা বসে এক লোক মারা গেছে, একটা বিরাট লাড়ি এসেছিল, লাড়িটা আমার হাঁটতে দিয়েছে, লাড়িটা লইয়ে গেল, এখন তার আমি হাঁটতে পারি না। পরে আমি চিন্তা করলাম আজকে আমি ঢাকা লঞ্চ উঠবই, তার মালিক সমিতি দিয়ে আমার গোপনে 1,000 টাকা এক বন্ধু পাঠাইছিল, যদি কিনে খাইতে কইন, ওই 1,000 টাকা আমার লগে আসলো। ওই সময়টাতে যে ভদ্র যারা এই কাজটা করছিল ওরা কোথায়, দেশের বাইরে? না, একজন দেশে, আরেকজন তো গেছে কি, আরেকজন দেখেই ভেগেছে। আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন? মেডিকেল দেখে পলাইলো, মানে আমি খালি চোখ দেখছি, আর বুঝতে বোঝেন নেই। আমার তো স্ট্রোক করা মাথায় কতটা বুঝতে পারতেছি না, ওটা দেখেই সে পালিয়ে গেছে। মানে আমার দিকে তাকাই খালি মাথাটা রেবিল করলো, কথাবার্তা না বলে, মানে চিনছো এটা যেন না বলে। হ্যাঁ, মেবিল করে আমার পাশে তোমার বই স্টিল বই রয়েছে, ছোট বাচ্চার বুকের মধ্যে, মানে ইশারা দিল যে তুমি আমাকে দেখছো, এটা বুঝায়ও না, মানে মাথা ঝুলে চলে গেল। আর যাওয়ার সময় খালি এবিল করলো যে থাকো থাকো। তা মনে করলাম যে পরে মনে করছে যে লোক কিছু একটা হেল্প পাঠাবে বা কিছু একটা, কিন্তু এরপর তো নাম করতে লইয়ে গেল, হইলো না। তারপর তার বরিশাল নিয়ে মনে করেন ট্রিটমেন্ট হচ্ছে, তা বরিশালের গল্প বলতেছিলেন, তারপর কি হলো? বরিশাল নিয়ে এই অবস্থা। পরে আমার ওই বন্ধুর 1,000 টাকা দিয়েছিল আমার দ্বারা, এই বিকাশ করে টাকা না পকেটে আসলো। আমার পাশের সামনে কদু গাছে, যাহা বুঝেন যে কদু গাছের জাংলা বলে এটাকে, একটা বাঁশ খুললিয়া, তারপর আমি মনে করছি আমার একটা বাঁশ খুলে দেন তো ভাই, একজন একটা বাঁশ খুলে দিচ্ছে, আমি বাঁশ লইয়া ব্যাগ কান্দে ঝুলইয়া ওই বাঁশের উপর ভর দিয়ে ভর দিয়ে আমি লঞ্চে এসেছি। লঞ্চে আসছেন? হ্যাঁ, লঞ্চে উঠছি অনেক কষ্ট করে, আপরে লঞ্চে উঠছি। পরে লঞ্চে উঠলাম, লঞ্চে টাকা এলাম, টাকা স্ট্যান্ড আবার আছে, জানি গাড়ি ছিল ওরা দেখে তো অবাক, তুই এই কেমন এলি? থাকার পরে সেরাজিম নামে একটা আছে, বেসরকার একটা আছে থেরাপি, ওই জায়গায় কিছুদিন আমি দিলাম, দেওয়ার পর মানে আমার পাওয়াটা মোটামুটি সারছে, এই ডান পাটা ডান একটা সারছে। এখানে একটু কথা বলে নি প্রিয় শ্রোতা, ওকে গল্প বলতে বলতে মাঝে মাঝে থেমে যেতে হচ্ছে, এবং যে কারণে আমাকে একটু বেশি বেশি ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ ও অনবরত কাঁদছে, ওর চোখ দিয়ে যে পানিটা পড়ছে সেই পানিটা আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো ভিডিও যারা দেখেছেন তারা কিছুটা আজ করতে পারছেন, সেটা আমাকে সামনাসামনি বসে দেখতে হচ্ছে। জীবন সায়ান্নে
একটা মানুষ যখন পৌঁছে যায় শারীরিকভাবে, তখন আসলে কতটা ভয়াবহ অবস্থা হতে পারে সেটা না দেখলে আসলে বুঝবেন না। এবং ওর কাদার ফুপিয়ে ফুপিয়ে কাদার শক্তি ওর শরীরে নাই, সত্যিকার অর্থেই নাই। ও এতটাই বেশি মেডিসিনের ইফেক্টে আক্রান্ত, চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি ভিডিওটা দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে, ওখানে লাইক দিয়ে দিলেই আপনারা মেম্বার হয়ে যাবেন এবং এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আসলেন লঞ্চে, তারপরে স্টে নেওয়ার পরে সবাই মিলে দিলে উদ্যোগ নিলে আমার চিকিৎসা করবে, কারণ আমার লাগার কেউ আর মেডিকেলে যায় না, সবাই কাজ মেডিকেল যে আমরা আছি। আমি বাসলেই ভর দিতে দিতে এমার্জেন্সিতে গেছি, এমার্জেন্সিতে প্রতিবন্ধী একটা কোঠা আছে খালি, ফির চিকিৎসা দেয় মেডিকেলে, এটা প্রধানমন্ত্রী বলে করিয়ে দিয়েছে। আমার দেখে আর প্রতিবন্ধী মনে করছে, আমি বললাম না আমি প্রতিবন্ধী না, ভালো মানুষ, আমি প্রতিবন্ধীতে যাবো কথাটা কনে ভুল করে ফেলাইছি। ওহো, করলো না ভর্তি, মানে সবাই এটা প্রতিবন্ধীর খাতা দিয়ে দেয়, আমি চাই প্রতিবন্ধী মানে পাগলের লোক আমার থাকতে হইবে। আচ্ছা আচ্ছা, আমি করলাম নাম পাগল, নাম পাগল, প্রতিবন্ধী নাম ভালো মানুষ, প্রতিবন্ধীর মধ্যে দেবেন কা, কিন্তু এই কথা না করলে আমার চিকিৎসাটা হইতো, সব চিকিৎসা ফ্রি পেতাম আমার। তারপরে আমার একজন থাপুরতে বলা বলো তোর তো কপাল পুললে, তোর তো সব চিকিৎসা ফ্রি আসলো, এটা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল, সব ফ্রি পেতে। বুঝতে পারিনি ভাই প্রতিবন্ধীর কথা কইয়া। পরে আমার নিল না, মেডিসিন বাড়ি লিখে দিলে বাড়ি দেখাইছি, আবার স্টেশনে এলাম, স্টেশনে আইয়া আমার ওই যে বউ ওই ইউনিয়নের সেক্রেটারি করে কেমনে কেমনে মনে করেন যে ই করে লইছে, আমার আর থাকতে দেবে না, আমার মারিয়ে বার করে দিল। এই যে ম্যাডাম ঘটনায় আমার মোবাইলে মনে ফোন দিয়েছে, মনে করেন যে মানে কিছুটা ও হনছে, আর মোবাইলটা আমার বউর দ্বারা থাকতো, আমার দ্বারা মোবাইল নেই। আর এই আবার করলো যে এতে মানে এই বিল নষ্ট হয়ে গেছে। পরে সবাই মিলে চান্দৌড়ে আমরা আর তুমি মৌস মারো, আমার মারিয়ে বার করে দিল আমার স্ট্যান্ড দিয়ে। পরে সেগুন গেছে যে ডিসির ব্যবসা করে সৌরভ ভাই, তার দ্বারা যে উঠলাম যে ভাই আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কই যাবো। পরে ঠিক আছে তুই এনে থাক। আর আমি মনে করেন সবাই চান্দা মান্দা উঠে দুপুর বেলা সবাই ভাতায় হিন্দি 1 মিনিট করে ভাত আমার লোকের রেখে দিত। এই আবার ওই যে ওই বিল্ডিং এর যে কেশিয়ার কফলুদ্দিন সাহেব এই দেখছে, দেখে করলে ছেলেটা আমার চাকরি করতে যে পাকিস্তানি চাকরি করতে এই 70 ভাই পড়েছে। পরে করলে কি সমস্যা সবাই জানলে আমি লোকের দক্ষিণে সভাপতি বাজিত ভাই হেও দেখছে, আর মিললে দিলে আমার ওষুধ মোটামুটি ওষুধ কিনে দিতে আছে। আর ওই যে কফলুদ্দিন সাহেব তিনি বেলা আমার বাদ দিতেছে ফ্রি, কোনো ভাত খাওয়াইতেছে খালি, আর মাঝে মাঝে ওষুধ পানি কিনে টিনে দিতে আছে। মোটামুটি ভাই আমি অনেক ভালোই আসছিলাম ভাই, কিন্তু শেষ সময় আমার লোকের যে বন্ধু আরো আমার লোক বিপ্লব মিলে করলো, স্যার স্ট্রোকের রোগে বেশি দিন বাঁচে না, ও মরে গেলে থালা পুলিশ করা লাগবে, এই লাশ লয়ে আমাকে ঝামেলা করা লাগবে, বাড়ি করে দেন কিছু টাকা পয়সা দিয়া, এতে ভাই আমি অনেক ভালো থাকতে পারতাম, আমি থেরাপিও দিতে পারতাম, আমি দুধ খাই আমার শরীরে ভালো থাকতাম, খাইয়ে খুব ভালোই আসছিলাম। কেমন কেমন স্যারের বুঝাইছে, তারপর কিছু টাকা পয়সা উঠে আমার বিদায় করে দিল। আমার দলপুর একটা গল্লা হয়ে দিল, 1500 টাকা মাস হোটেল দেখাই দিল, খাইলাম, 2 মাসের মধ্যে 10,000 টাকা শেষ। 10,000 টাকা সবাই মিলে দিল, উড়ে দিয়েছিল, আর বাইজিৎ ভাই দিয়েছিল 2,000 টাকা। পরে এই তো মনে করেন শেষ, তারপর মনে করি 4,000 টাকার মতন 7,000 টাকার মতন বাকি বুকে ঘুরতে পলাই বেরিয়ে পড়লো। তারপরে রাস্তা রাস্তা ঘুরতে আসি, হঠাৎ করে মনে করে যে সিলেট মাজার যায় একটু দোয়া লইয়ে যাওয়ার সময় গাড়িতে গেছি, আমার সময় তো তার গাড়িতে উঠে না, জিদ করে ভাই আমি হাঁটতে হাঁটতে ঢাকায় যাই করছি। সিলেট থেকে আপনি হাঁটতে হাঁটতে ঢাকায় আসছেন? 11 দিন লাগছে আমার, 11 দিন। গাড়িতে নেয় না কেউ আপনাকে? কেউ নাই না ভাই, গাড়িতে উঠতেই তো পারিনি, যাও না ভাই আমাদের টাকা নেই, তোমার যে হেল্পার গেটের সামনে টাকা সিট নেই, তুমি কামনে যাবো বইয়ে বয় নেন, সম্ভব না। আমি 11 দিন বই আমি ঢাকা যাইতে তো আমার হাড়ের অবস্থা খারাপ। দ্য আগলিয়েস্ট ট্রুথ অফ সোসাইটি। এবং যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন তারা হয়তো শুধু ওকে দোষী দিবেন, দোষী দেওয়াটাই স্বাভাবিক, কারণ ওই লোভটা না করলে বা ওর কি বা করার ছিল, ও তো ট্র্যাপে পড়েছে এখানে, লোভ না করে কিভাবেই বের হয়ে আসতে পারতো। তবে এটা ঠিক যে ওর লোভ হয়েছিল মাঝখানে, কারণ ওর টাকা পয়সার কথা বারবার আসছিল, ওর জায়গাটা থেকে লোভটা করাটাও কি স্বাভাবিক না? এটাও একটা বড় প্রশ্ন। কিন্তু একজন রোগী, একজন রোগাক্রান্ত মানুষ, একজন দুস্থ মানুষ যার শরীর দেখে বোঝা যায় যে শরীরে রোগ বাসা বেঁধেছে, এই মানুষটা কি বাসের মধ্যে ছোট্ট একটা জায়গা পেত না? একটা ওই যে টানেল যেটা থাকে মাঝখানে হেঁটে গিয়ে দুপাশে বসতে হয়, টানেলের কোন একটা জায়গায় তাকে কি বসিয়ে নেওয়া যেত না? করেন না দুটো কারণে। একটা হচ্ছে বাসের সিটে যারা বসে থাকেন তারা স্বস্তি বোধ করেন না, তাদের আসলে অনেক আরামের প্রয়োজন, এবং তারা আরামে বসে থাকতে গিয়ে এই ধরনের মানুষজন দেখে যদি বিরক্ত হয়, কারণ তারা মনে করে এরা হিরোইনচি,
হিরোইন খায়, এদের জীবনটা এরা নিজেরা নষ্ট করছে, সুতরাং এদের শাস্তি হিসেবে আমাদের এদের সাথে খারাপ ব্যবহার করা উচিত। একটা শব্দ তো আমাদের সমাজে প্রচলিত আছে হিরোইনচি, এবং হিরোইনচি বললে আসলে কিছু বলতে হয় না, আগে পিছিয়ে কিছু বলতে হয় না, ও খারাপ, ও শাস্তি প্রয়োজন। ওই সিটে বসা মানুষগুলো যখন খারাপ চোখে দেখেন তখন হেল্পার, সেও তো এই শ্রেণীরই মানুষ, এদের মতোই খেটে খাওয়া মানুষ, সেও বাধ্য হয় খারাপ আচরণ করার জন্য। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন, রেডিওর শ্রোতা যারা আছেন, আমি বিশ্বাস করি তাদের মধ্যে অনেকেই এরকম আছেন। এই অনুষ্ঠানটা শুনে উহুহা করবেন, সকালবেলা আবার যাতাই হয়ে যাবেন, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই এই অনুষ্ঠানটা আজকের পরে হয়তো অনেক কি পাল্টাবে। ভাই, খুব ক্ষুদ্র জীবন, মানে অল্প কিছু সময় নিয়ে দুনিয়াতে এসেছি, হ্যাঁ, এবং আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আপনি এখন শুনছেন, হয়তো কালকের রাতে হয়তো আপনার সুযোগ নাও হতে পারে। অনেক মানুষ মারা যাবে আজকের রাতে, হয়তো কালকের মধ্যে আপনিও তাদের পথে হয়তো বা চলে যেতে পারেন। মানে এই ক্ষুদ্র জীবনে এত আরাম আয়েশ, এত বেশি লালসা, এত বেশি লিপ্সা, এত বেশি জিঘাংসা, লাভটা কি? চলেই তো যেতে হবে। তাহলে কিছুদিন অন্তত মিলেমিশে এইরকম দুস্থ মানুষ যারা, এদের পাশে একটু দাঁড়ান না, দেখেন না, মানে মানব জীবনে শান্তিটা আসলে কোন জায়গাটা একটু খুঁজে দেখেন না প্লিজ। মানে সুযোগ দিন। আপনি যে জায়গায় বসে আছেন বা যেভাবে লাইফ লিড করছেন, কালকে সেটা আপনার নাও থাকতে পারে, এটুকু তো বিলিভ করেন। আচ্ছা, তো আপনি 11 দিন হেঁটে হেঁটে আপনি সিলেট থেকে আপনি ঢাকা আসলেন, এইরকম একটা মানুষ। স্যান্ডেলটা আমার সামনে দেখছেন না, ওই একটা স্যান্ডেল পা তারা ফুটে হয়ে গেছে, পরে কিনে লেছে গাউ ছিঁড়ে দিয়ে 100 টাকা দিয়ে। খাওয়ানোর কোনো চিন্তা করা লাগবে না, সিলেটের মানুষ আল্লাহ অনেক ভালো মানুষ। ওরা রাস্তার মধ্যে বইয়ে রয়েছি, এই জিজ্ঞাসা কি বাবা তোমার এবিল লাগতেছে কা, মাথা না কা, যদি লাগছে এসে মাথা ধুলাম, কথা কইতাম, বরিশালের ভাষায় কথা মনে ডাকাত ঢুকে মনে করে মাইন মেরে দেবে, এরকম বোবার বান ধরলাম, কথা কইতাম না, খাওয়ানোর কথা বললাম, মাথা ধুলাতাম। কতটা বাড়িতে নিয়ে ভাত খাওয়াইতে হবে, বিশ্বাস করেন ভাইয়া, ওরা মনে করেন নিজে আপন লোকের মতন আমার দেখছে। কতটা বাড়িতে যাও, শুন 10 টাকা 20 টাকা দিয়ে দিতে, তুমি যাও, আর খালি আল্লাহ দ্বারা ফরিয়াদ করতাম, আল্লাহ আমি তো কইতে পারি না, তুমি আমার মানুষ দেখাই দাও। মাদ্রাসার পোলাপানরা আমার খাওয়ান কিনে দিয়ে গেছে। আল্লাহর বিশেষ একটা রহমত আমি সিলেট পর্যন্ত পাইছি। যখন ঢাকা শহরে ঢুকলাম, যার দ্বারা আত্মাতে কয় কোনটা খাও, বাবা খাও না হিরোইন খাও। আজকে পার্কে বয়ে রয়েছি, আপনারা আমি সময় আমি তাড়াতাড়ি ওদিকে বলছি, তাড়াতাড়ি যাইতে হবে। কটা বয়স ভালো মোটামুটি স্টুডেন্ট পোলাপান, মামা আমার একটু দিতে পারো, আমি একটু খাবো। তখন আমার খুব খারাপ লাগছে, আল্লাহ আমি কোন ধরে তোমার লইয়ে যাও, আমার আর থাকতে পারি না। প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি। 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকে ফারুক দুস্থ একজন মানুষ, সে এসছে আমাদের হ্যালো 8920-তে, আমাদের হ্যালো 8920 পরিবারের কাছে তার জীবনের গল্পটা বলার জন্য, আর 10 জন মানুষকে সচেতন করবার জন্য যে আপনিও যে কোনো সময় ভিকটিম হয়ে যেতে পারেন, সচেতন থাকুন। কিছু কিছু মানুষ থাকে একেবারেই বিনা লোভে বাধ্য হয়ে বিপদে জড়িয়ে যায়। আমাদের আজকের অতিথি তাই, যদি ওর কথাগুলো আমরা আগাগোড়া বিশ্বাস করি, এবং বিশ্বাস না করে উপায় নেই, কারণ ওর জীবনের যে সারল্য, যে বলাটা, প্রত্যেকটা জিনিস এত পুঙ্খানুপুঙ্খভাবে ও বলছে, তাতে বিশ্বাস না করে উপায় নেই। আমরা 5 মিনিট পরে আবারও ফিরে আসবো। ওকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে RJ কিবরিয়া নামে। ফিরছি ঠিক 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। নিঃসন্দেহে একটি দুর্ধর্ষ, কি বলবো, একেবারেই সহ্য করা যায় না এরকম একটি অমানবিক জীবনের গল্প। আমরা কথা না বাড়িয়ে আবারও ফারুকের কাছে ফিরতে চাই। যারা জীবনের গল্প বলতে আমাদের এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ ফারুক, শুনি তারপর। নারায়ণগঞ্জ গেছে, আমার এক বন্ধু থাকে ড্রাইভার, আমি খোঁজার লোকে নারায়ণগঞ্জে গেলাম। আচ্ছা, চাষারা যে আমি অসুস্থ হয়ে পড়ি। চাষারা, নারায়ণগঞ্জ চাষারা। হ্যাঁ, পরে আমি যে 8 অবস্থা স্ট্রোক করছি আমি নিজে জানি না। ডাক্তার একটা স্বাস্থ্য সেবা আছে নারায়ণগঞ্জে, ওনার ডাক্তারে করলো নাম টিকিট কেটে দেখালাম, উনি কাউকে দেখে কথাবার্তা করে কাউকে আপনি তো স্ট্রোক করছেন, আপনি এই মুহূর্তে আপনার আত্মীয়স্বজন খবর দেন। তার আগে একটা কাজ করলাম, একটা ইসিজি করে নিলেন। ইসিজি দেখে আপনি বাঁচতে আছেন হয়তো বিশ্বাস হয় না। তখন আমি ইসিজি রেফারেটরে কাউকে আপনি ঢাকা যাই যে কোনো যে মেডিকেল পাবেন হেঁটে যায় তাতে ভর্তি হইবেন। আমি ওই মুহূর্তে মনে করেন যে ঢাকা দিকে রওনা দিলাম। আর বাড়িতে ফোন দিলাম যে তোমরা যদি আমার পারো একটু আমার পাশে দাঁড়াও। কেউ আর আমার পরে ফোন দিলাম, কেউ ফোন ধরে না। পরে আমি মিটফুট হাসপাতালে আইলাম, আইয়া মনে করেন কাগজ দেখাইলাম যে আমার ইসিজি রিপোর্ট, লগালগ আমার ভর্তি দিয়ে দিল। আইসিইউ তো হয়ে গেল, নিয়ে অনেকগুলো ট্যাবলেট দিল,
এগুলো একবারে খাই শুয়ে থাকেন এখানে, কোনো কথাবার্তা দরকার না। আপনি কালকে দিনে কথা কম আপনি লাগে দিনে এই কাকা আপনি একটা ইসিসি করা লাগবে, এই একটা ইসিসির সামনে বিশ্বাস করতে পারি না, আমাদের কোনো টাকা নেই। পরে অন্য ডাক্তারের কথা ঠিক আছে ভর্তি নাও, ভর্তি নিল আমারে 2 দিন পরে বড় ডাক্তার এলো। বড় ডাক্তার আছে নামে তো করে কইতে পারি না যে স্যার আমার এই সমস্যা আছে, মেডিকেল বার করে দেয়। হারা যে ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট আমি চলতে আছে। আপনি এই অনুষ্ঠানের খোঁজটা পেলেন কিভাবে? আমি আপনার অনুষ্ঠানটা প্রতিবার যখন গাড়ি চালাতাম, যখন দূরে যেতাম, আমি আপনার অনুষ্ঠানটা শুনতামই সবসময় শুনছেন? সব সময়। আমি প্রথম শুনে যাই কবে জানেন, ওই যে একটা মাইয়ারে মনে করেন যে ওই যে আসলিয়া নৌকায় বইয়া আপনার অনুষ্ঠানটা আপনার যাহা বলিব সত্য বলিব, হ্যাঁ হ্যাঁ রবিবারে যেটা প্রচার হয়। হ্যাঁ পোলাটারা মনে করেন যে নদীর ওদিকে লইয়ে যায় আর এবং মেয়েটাকে রেপ করেছিল। হ্যাঁ শুরু করে আমি এটা যাহা বলিব সত্য বলিব সম্ভবত 3য় বা 4র্থ এপিসোড ছিল এবং খুবই সারা জাগানো একটা এপিসোড ছিল। জি, আমরা ঠিক জানি না এই মেয়েটি এখন কোথায় আছে, কেমন আছে। আমরা আশা করছি ভালো আছে, ভালো থাকুক সবসময়। যখন আমি সাহস করে এসেছিল আমাদের এখানে সোসাইটিকে নিজের কথাগুলো বলার জন্য, এবং পুরান ঢাকার মেয়ে সে। তো আপনার এই সময় মনে হলো যে আমি চিন্তা করলাম যে আমি যে কোনো সময় হার্ট স্ট্রোক করতে পারি, আমার 2বার স্ট্রোক হয়ে গেছে, মনে হয় আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই। মাথা দিছে লগালগ দুনিয়ার এই কথা করে খালি মনে করো কি ভুল করলাম, এই ভুল করলাম, খালি মানে প্রশ্ন জাগে। ছেলেটা কোথায় আপনার? মায়ের দ্বারা আছে। কথা বলা হয় না ভাই, মনটা খালি খা খার কান্দে। কি জীবন, মনুষ্য জীবন কত দামি জীবন, সৃষ্টির সেরা জীব আমরা না, দুনিয়াতে আসলাম ওই ঈদের আগে আপনি কথা বলবেন, আপনার যতক্ষণ ইচ্ছা আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলবেন। আপনি আমাদের ফোন আছে এখানে, কোনো সমস্যা নাই। আপনি ফোন করলে ফোন ধরবে? আমি ফোন দিলে আমার নাম্বার থেকে কথা বলবে? আল্লাহ যদি মিলেই দেয় ভাই, দিতে পারে ভাই, আশা করে দেবে, আল্লাহ মিলেবে। ঠিক আছে, আমি টেলিফোন দেন। TNT থেকে দিব না? হ্যাঁ TNT দেখেন, এই নাম্বার গুলো ও মনে করে আমি দিই, TNT নাম্বারটা বোঝে না। TNT নাম্বার অনেক চালাক, আমি পারি না। ডাক্তার আমার ডাইরেক্ট কইছে তুমি নেশা 2টা নেশা না করলে তোমার 2 লাখ হার্ট স্ট্রোক হইতে পারে না। তুমি কি নেশা করছো আমারে কও, আমার পাশে লইয়ে গেছে, আমি কিন্তু কি শিখে করবো, আমি বার করে দেবে। পারলাম না ডাক্তার গুলো কথা কইতে, একমাত্র আপনার দ্বারা আমি আইসি মনের কথা কই, আমি নিশ্চিন্ত একটু ঘুমাবো। একটা রাত আমি ঘুমাই না ভাই, বিশ্বাস করেন, রাতে ঘুমের মতো লাফে উঠতে বইয়ে থাই, মন দিয়ে একটু কেলে কথা কম পারি না ভাই, এই কথা কেলে জানাইতে পারি না ভাই, এত লজ্জার কথা। মানুষের দ্বারা হাত পাতলা ভাই হিরোইন থেকে লড়াই দেয় ভাই, ভাত খাই না রাত্রে, ডায়াবেটিস দেখে শুধু রুটি খাই থাই রাত্রে। এখন টাকা পয়সা আসে ওর থেকে, পান কিভাবে ভাই? যদি কেউ মায়া হয় ভাই, বইয়ে থাকে, হাত পাতি না। যদি আল্লাহ কেউ মনে করেন যে দয়া দিয়ে পাঠাতে 200 টাকা যদি কেউ দেয়, ওই ওষুধ তো দেশে ভাই লাগাই, হাটের ওষুধ দেশে কিনে খাইতে হবে, কিন্তু এত একদিনে কিনে খাইনি, শুধু এই দিয়ে পকেটে রাখি, দাম কম এই দিয়ে পকেটে রাখি, জন ব্যথা এই দিয়ে খাই। আচ্ছা, শুধু এই দিয়ে খাইতে খাচ্ছিলেন এটা ব্রেকের সময়, আমি সেজন্য জিজ্ঞেস করছিলাম আপনাকে। হ্যাঁ, জন ব্যথা কি ওষুধ এটা? ওটা কিসের জন্য? হার্টের লোকে, হার্টের জন্য। কোসে একদিন ডাক লিখে দিয়েছে আমার, যে একদিনে মিস করা যাবে না, কাগজপত্র আছে, আপনি তো দেখেন, কিন্তু খাইতে পারেন না। একদিনে কিনে আমি খাইনি, একটা ওষুধ কিনে খাইনি। আপনার তো কোনো ফোন নাম্বারও নাই যোগাযোগ? না ভাই, আমার কোনো কিছু না, মোবাইল তো লইয়ে গেছে। কি করবেন আপনি? কোথায় যেন ঘুমান? মাঝে মাঝে স্টুডিয়ামে ঘুমাই ভাই, জানি না ভাই, আটটা যখন দেখে দুর্বল লাগে তখন শুয়ে পড়েন। শুয়ে পড়ে লুঙ্গি আছে আমার দ্বারা, লুঙ্গিটা মারিতে করতে পারেন। পার্কে যাই। কোন পার্কে? রমনা পার্কে? রমনা পার্কে যাই, গিয়ে যাই মনে করেন এই সময় একবার মানে গোসল করে রোদে খাড়াই থাকি। কোথায়? ওটা পুকুর টুকুর আছে ওখানে? রমনা পার্কে একটা পুষ্কুনি আছে। তো ইয়ে হয় না আপনার পানিতে? তো আপনার শরীরের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ডুবে ডুবে যেতে পারেন। না মানে পায়ে মানে আপুর দিয়ে মনে করেন সাবান টাবান মাইকা কিছু ধরে একটা ডুব দিয়ে মনে করেন সাবান টাবান সারা আবার পুটে খাড়াই থাকি, গায়ে কাপড় চোপড় শুকিয়ে যায়। গায়ে কাপড় চোপড় শুকান? খুলতে পারি না তো, শার্ট খুললে তার পড়তে পারবো না। মানে শার্ট খুলে পড়তে পারবেন না? মানে আপনার নখ দিয়ে তো সেই শক্তিটা পান না নাকি? এই হাত তো মনে করেন যে সোজা না, যে শার্টটা আবার লইয়াম। বাম হাত তো পুরোপুরি আপনার একদম কন্ট্রোললেস। গরম পানি যার তেল মালিশ করলে নাকি ভালো হয়, সবাই একই কথা, যে মালিশ কর, মালিশ আমি কমনে করবো। একাই তো মনে করেন 2টা ডালা দেওয়া যায়, 3 নম্বর ডালা দিলে মনে করেন দুর্বল লাগে। বাথরুম টাথরুম টয়লেট করলে সবাই ডাইনেতে, বাথরুম হলে কোনো কষ্ট হয় না ভাই। আর 4 দিন 5 দিন পর একদিন বাথরুম হয়। খাওয়াই তো নাই পেটের মধ্যে? খাওয়ান না ভাই, ভাত কবে খাই জানি না, 20 বার ভাত খাইছে আর খাইনি। ডায়াবেটিস এর ভাই ভাত খাই না, খালি রুটি খেয়ে থাকি। ডায়াবেটিস আছে আমার 3 নম্বর স্ট্রোকটা ডায়াবেটিস এর লোক। কিছু
কিছু বলতে চান আমাদের লিসনারদেরকে? হ্যাঁ বলেন। ভাই আল্লাহ আপনাকে যতটুকু দারুণ ক্ষমতা দিচ্ছে ওই ক্ষমতা অনুসারে আপনারা ভাই চলাফেরা করেন, কোনো মেডিসিন দিয়ে আপনারা চলাফেরা করেন না ভাই, আমার মতন পঙ্গু হইন না ভাই। আল্লাহ আমার দিয়ে আপনাকে একটু শিক্ষা দেওয়ার সুযোগ হয়েছে ভাই, আপনারা আমার দেখেন ভাই, যতটুকু আল্লাহর দারুণ ক্ষমতা আছে অতটা দিয়ে আপনারা চলাফেরা করেন ভাই, মেডিসিনের ভিতরে কেউ যাইন না ভাই, পঙ্গু হয়ে যাবেন ভাই, আর আল্লাহর দিকে ভাই ঠিক করেন ভাই। হি ইজ রিয়েলি জেনুইন ম্যান ফ্রম মাই হার্ট, আই বিলিভ হিম। বিলিভ এটা আমার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, আপনার জায়গা থেকে আপনার মতো করে। ওকে যখন ফ্লোর দিলাম, ও জেনুইনলি আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য আসে নাই, ও শুধু বলতে এসছে সচেতন হন, আমরাও আপনাদের কাছে সাহায্য চাবো না। এবং মানে আমি টোটালি স্পিচলেস যে একটা মানুষের জীবন কিভাবে স্পয়েল করে দিতে পারে এই মেডিসিন। ওয়ান মেডিসিন ইজ এনাফ, একটা ভুল ওষুধ এনাফ। আচ্ছা, আপনি কি আমাদের লিসনার যারা আছে তাদের কাছে কি হাত পাততে চান, তাদেরকে কিছু সাহায্যের জন্য বলতে চান? আপনি না খাই শুয়ে রয়েছে ভাই, তো মনে করেন যে এই মনে করেন যে খিদা মনে করেন যে দুলি গেছে, তখন হাত পাতেনি। প্রিয় শ্রোতা, ও হাত পাতেনি, কিন্তু আমাদের মানবিকতার একটা জায়গা আছে। এই মানবিকতার জায়গা থেকে হয়তো অনেকেই ওকে সাহায্য করতে চাইবেন। যারা ওকে সাহায্য করতে চান, আমাদের যে হ্যালো 8920 বিকাশ নাম্বার আছে, যেহেতু ওর কোনো সেল নাম্বার নেই, আমি চাইলে ওর সঙ্গে সরাসরি কথা বলার জন্য একটা ব্যবস্থা করে দিতাম। সেই নাম্বারে ওর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের অনুষ্ঠানে যে দুটো নাম্বার আছে, সেই দুটো নাম্বারে আপনারা সাহায্য পাঠাতে পারেন, যদি আপনি মনে করেন আপনার জায়গাটা থেকে ওকে কিছু হেল্প করা দরকার। আমি নাম্বার দুটো আপনাদেরকে বলে দিচ্ছি। এটা পার্সোনাল নাম্বার হ্যালো 8920, এটা এজেন্ট নাম্বার নয়। আপনারা যারা সাহায্য পাঠাতে চান এই দুটো নাম্বারে পাঠাতে পারেন। 01782510515। আমি আবারও বলছি 01782510515। আরো একটি নাম্বার রয়েছে 01753075722। আমি আবারও বলছি 01743075722। এই নাম্বারে চাইলে আপনারা যদি মনে করেন ওর চিকিৎসার জন্য কিংবা ওর জন্য কিছু করা উচিত, আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে আপনারা চাইলে এই দুটো নাম্বারে বিকাশ করে ওর জন্য সাহায্য পাঠাতে পারেন। আরেকটি বিষয় বলতে চাই প্রিয় শ্রোতা, এই দুটো নাম্বারে নাম্বার দেওয়ার পরে আপনারা কন্টিনিউয়াসলি অনেকেই এখানে ফোন করেন। এই নাম্বার দুটো সব সময় রেসপন্স করা সম্ভব হয় না, অনেক সময় বন্ধ রাখতে হয়, এতগুলো ফোনের সঙ্গে কথা বলা সম্ভব নয়। এই দুটো শুধুমাত্রই বিকাশ নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং আপনি ফোন বন্ধ পেলে বা আরো কনফার্ম হতে চাইলে আপনি যেটা করবেন, কোনো সাহায্য পাঠালে একটা টেক্সট পাঠিয়ে রাখবেন যে আমরা টাকাটা পেয়েছি কিনা, আমরা ফিরতি টেক্সট আপনাকে জানিয়ে দেবো যে আপনার অর্থ পাওয়া গিয়েছে। সুতরাং বন্ধ থাকলে কিংবা কোনোভাবেই আপনার ফোন রেসপন্স না করলে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। শুধু একটা কথাই বলতে চাই শেষে এসে, মনুষ্য জীবন খুবই স্বল্প সময়ের জীবন, খুবই অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। সবাই মিলে আমরা ভালো থাকতে চাই, একই সমাজে বসবাস করি। একজন মানুষ দুস্থ থাকলে তার দিকে যদি হাত বাড়িয়ে দিতে না পারি, কেমন মানুষ আমরা, কোন বিবেক নিয়ে আমরা বসবাস করি? ভালো থাকবেন সবাই।